বলতে ওটা হচ্ছে আমার মায়ের ভিটা। আমি আচ্ছা, আরকি ওটাতেই পরিচিত। ঠিক আছে। আমরা একেবারে ছোটবেলা থেকেই শুনতে চাই, যেখান থেকে আপনার মনে আছে স্টেপ বাই স্টেপ ক্রোনোলজিক্যালি আমরা যাবো আরকি। জি, আপনি বলুন। আমার গল্পটা আসলে শুরু হয়েছিল আমার বাবা-মার থেকেই শুরু করতে চাচ্ছি। জি, তো আমার বাবা-মার বিয়েটা হয়েছিল ফ্যামিলিগতভাবেই। আমার বাবা হচ্ছে একজন মানে আর্মিতে ছিলেন। আচ্ছা, তো আমরা মিরপুর কোয়ার্টারে থাকতাম। তো হচ্ছে আমার বাবার সাথে কোনোভাবে আমার মায়ের একটা লিঙ্ক আপের মাধ্যমে বিয়ে হয়। আচ্ছা। আমার নানু বাড়ি থেকেই নানু বাড়ির সবাই বিয়েটা দিয়েছিল। হুম, হুম। তো বিয়ের কিছুদিন খুব ভালোই যাচ্ছিল। বাট আমার বাবার মধ্যে একটা জিনিস আমার মা দেখতো, মানে আমার বাবার দেশে আমার মাকে নিয়ে যাচ্ছে না। আচ্ছা, তো আমার মা বলল যে, "কি ব্যাপার? তুমি আমাকে কেন" আমার বাবার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পাবনায়, জি। বলে নিচ্ছি। তো তুমি আমাকে কেন পাবনাতে নিয়ে যাচ্ছ না? তো আমার বাবা অনেক দেখা যেত কজ দেখাইতো যে এই এখনের কারণে পরে নিচ্ছে না, ওটার কারণে হ্যাঁ, নিচ্ছি না। হ্যাঁ, এরকম আরকি। তো একটা সময় আমার মা অনেক ফোর্স করার পরে সে নিতে বাধ্য হয়। যখন নিতে বাধ্য হয় তো আমার মা হচ্ছে গ্রামে যায়। তো গ্রামের যেটা থাকে যে একটা সমালোচনার প্রভাব থেকেই থাকে। তো আমার মা যখন গ্রামে গেল তখন জানতে পারল যে আমার বাবার আগে একটা বিয়ে হয়েছিল। ওহো! তো আমার বাবার একটা বিয়ে হয়েছিল। ওখানে উনার ২ টা মেয়ে এবং ২ টা ছেলেও আছে। ওরা অনেক বড়। তো আচ্ছা, হচ্ছে আমার মা তখন ভাবলো যে যেহেতু হয়ে গেছে বাচ্চা-কাচ্চাও আছে এখন আর কি করার। আর আমার বাবা যেহেতু ঢাকায় থাকে আমার মা বলল যে ঠিক আছে ওরা ওদের মতো গ্রামে থাকুক। আমি তো ঢাকাতেই থাকি। আমি তোমার সাথে ঢাকায় থাকবো। তারপর আমার বাবা আর মা ঢাকায় ব্যাক করলো। দেন বিয়ের ২ বছর পর আমি হলাম। তো আমি যখন হই খুব ভালোই চলছিল। মার মুখেই শুনেছি বাবা আমাকে অনেক আদর করতেন। বাবা কি করতো? আর্মিতে ছিলেন। ও আর্মিতে ছিল, রাইট। একটু আগে আপনি বলছিলেন। রাইট, ওকে। তো আমার বাবা আমাকে নাকি অনেক আদরই করতো, আমার মা বলেছিলেন। তো যখন আমার বয়স ২ বছর হলো, একদিন হঠাৎ করে আমার বাবাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই খুঁজছে, আমার দাদু বাড়ি থেকে খুঁজছে, আমার নানু বাড়ি থেকে খুঁজছে, অফিস থেকে খুঁজছে, আমার মা খুঁজছে, কোথাও থেকে পাচ্ছে না। তো আমার বাবার যাওয়ার ঠিক ২ থেকে ৩ দিন পর হঠাৎ করে বাসায় পানাধার আসা শুরু করলো। যে পাওনাদার? হ্যাঁ, আমার মাকে এসে বলতেছে যে, "আপনার হাসব্যান্ড তো এত, এত টাকা নিয়ে গেছে, এখন আমাদের টাকাগুলো আপনাকে পরিশোধ করতে হবে।" ওকে। তো ওই সময় আমার আম্মা খুব একটা বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছিল। কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখন আমার মা বলল যে, "আমি তো এই ব্যাপারে কিছু জানি না। আপনারা উনাকে টাকা দিয়েছেন, আমাকে কেন ধরছেন?" বলতেছে, "এত কিছু জানি না। আপনার হাসব্যান্ডকে পাওয়া যাচ্ছে না। এই টাকা আপনাকেই দিতে হবে।" তো আমার মা নিরুপায় হয়ে কি করবে কিছুই বুঝতে পারছিল না। আমার নানু বাড়িতে ইনফর্ম করলো। তো ওখান থেকে কিছু টাকা পয়সা পাঠাইলো। হঠাৎ করে হারিয়ে যাওয়ার তো সুযোগ নেই। কজ সে তো আর্মি পারসন। তার তো হারিয়ে যাওয়ার কোনো সুযোগ হ্যাঁ, ছিল না। মানে কিভাবে যে চলে গেলেন উনি, মানে এই উনাকে কেউ গল্পগুলো পরবর্তীতে আপনি শুনেছেন। মানে আপনি আসলে না ওইভাবে তো আমি এটা শুনেছি। রাইট। হ্যাঁ। আপনি এভাবেই শুনেছেন আরকি। ওকে, আমি ঠিক এভাবে আছে। শুনেছি। তো তো? যখন চলে গেল তো দেখা যেত লোকজন এসে আমাদের ঘরের ফার্নিচার গুলা নিয়ে যেত। হুম, আর এমন ভাবেই নিত যে দেখা যেত আমার ভালো কিছু কাপড় ছিল ওগুলো ওনারা নিয়ে যেতেন টাকার বিনিময়ে। যে আচ্ছা। আপনি টাকা দিতে পারছেন না এরকম। প্রায় ৪-৫ লাখ টাকার মতো ঋণ করেছিলেন। একটা পর্যায়ে দেখা যায় কিছু পাওনাদার আমাকে নিয়ে আটকায় রাখতো। তখন আমার বয়স ৩ বছর। ওহো! তো আমাকে নিয়ে আটকে রাখতো যে আপনার বাচ্চাকে রেখে দিছি আপনি টাকা দিয়ে আপনার বাচ্চাকে ছুটায় নিয়ে যাবেন। তো তখন হচ্ছে আমার মা দেখা যেত আমার নানু বাড়ি থেকে টাকা পয়সা এনে দিত। তো আমার মামারা এক সময় আমার মার উপরে খুব রেগে যায় যে এত টাকা পয়সা দিচ্ছি তোকে আর আমরা দিতে পারবো না। তোর রাস্তা তুই দেখ আমরা কিছু করতে পারবো না। আচ্ছা। তখন হচ্ছে আমার মা আমাকে আমার নানু বাড়িতে রেখে আসেন। যখন আমার বয়স ৩ বছর। যে ঠিক আছে টাকা পয়সা দিতে হবে না। আমার মেয়েটাকে তো সবাই নিয়ে আটকায় রাখে। তোমরা জাস্ট আমার মেয়েটাকে একটু রাখো। তো আমার মা আমাকে রেখে এসে ঢাকায় নাকি একটা চাকরি নিয়েছিল। তো চাকরি করতো, ওই দেনা-পেনা দিত। আমার মাও আরকি থাকতো। তো আমি ওখানে বড় হইছি ভাইয়া আমি আমার মাকে দেখতে পেয়েছিলাম ২০০৪ সালে। জি। আমার জন্ম হচ্ছে ৯৫ তে। আমি আমার মাকে দেখেছি ২০০৪ সালে। এর মধ্যে আমি আমার মাকে একদিনও দেখিনি। কেন? আমার আমি পরবর্তীতে শুনেছি যখন আমার মার সাথে দেখা হয়েছিল যে আমার মা আমাকে দেখতে যেত কিন্তু কখনো কাছে ডাকতেন না। কারণ আমার মার খারাপ লাগতো। যদি আমি আসতে চাই আমাকে আনতে পারবে কোথায় না। রেখেছিল আপনাকে? নানু বাড়িতে, নানুর বাড়িতে? নরসিংদীতে। নানুর বাড়িতে রেখে আপনার মা কি করতো? আমার মা ঢাকায় এসে চাকরি করতেন। আমার বাবাকে তখনও খুঁজে পাচ্ছে না। আগের বাড়ি থেকেও খুঁজে পাচ্ছে না। না আগের বাড়ি থেকেও খুঁজে মানে পাচ্ছে উনি না। ধার দেনা করে পুরোপুরি পলাতক হয়ে হ্যাঁ, গেছেন। পলাতক হয়ে গেছেন। উনাকে খুঁজেও পাচ্ছেন না। ওকে। তো তখন হচ্ছে আমি আমার নানু বাড়িতে বড় হই। আমার হচ্ছে ৫ টা মামা। ৪ টা মামা একই বাসায় আরকি থাকেন, জি, জয়েন্ট ফ্যামিলি। জি। আর একটা মামা একটু দূরেই থাকেন। ওকে। নানু বাড়িতে বড় হওয়া মামা-মামির মাঝখানে অনেক অবহেলায় বড় হয়েছি। ২০০৪ এ তখন অনেক বন্যা হয়েছিল। আমার মা আমাকে মানে গিয়েছিল। আমার মা আর হচ্ছে একটা আন্টি। ঢাকা থেকে ২ জন গিয়েছিল আমার কাছে। তো যখন ফার্স্ট এ যায় আমার আম্মা, তো ওই আন্টিটা আর আমার আম্মা আমার সামনে এসে দাঁড়ায়। তো আমাকে বলতেছে যে আন্টিটা যে, "বলো তো কে তোমার মা?" তা আমি তো আমার মাকে চিনি না। কখনো মা বলে ডাকিও নি। আর মা কি জিনিস সেটাও আমি বুঝতাম না। তা আমি ভুলে কি করছি আন্টিটাকে না ধরে মানে আমার মাকে না ধরে আন্টিটাকে ধরে ফেলছি।
তো আমার মা এটাতে অনেক কষ্ট পাইছে যে আমার সন্তান আমাকে চিনে না। হুম, হুম, তো হুম। পরে ওই আন্টিটা আমাকে বললো যে বাবা আমি তো তোমার মা না, তোমার মা হচ্ছে এটা। তো তখন আমার মা হচ্ছে আমাকে মানে জড়ায় ধরে খুব কান্নাকাটি করলো। মানে ওই সময় আমার অবস্থাটা এমন ছিল যে আমি খুব শুকনা ছিলাম, মানে চুলগুলো কেমন ছিল, মানে আমার মার অনেক কষ্ট লাগছে আমাকে দেখে যে আমার বাচ্চাটা এত অবহেলায় এত কষ্টে বড় হয়েছে। তখন হচ্ছে আমার মা ডিসিশন নিল যে আমি ওকে আজকেই ঢাকায় নিয়ে যাব। তো ওই দিনই আমি আবার, আমার মা থাকেনি ওখানে, ওই দিনই আমরা ঢাকায় ব্যাক করি। তো ঢাকায় আসার তখন পর বয়স কত আপনার? 4-এ পড়ি। ক্লাস 4 এ পড়েন। হ্যাঁ। ওকে। তো এই প্রথম মাকে সেইভাবে মানে স্মৃতির জায়গা থেকে মনে রাখার মতো করে দেখা। হ্যাঁ, মনের মতো মানে মনে রাখার মতো করে দেখা। ওকে। তো আমি ঢাকায় ব্যাক করি। তো এখন হচ্ছে আমি আমার মাকে কখনো মা বলতে পারিনি। আমার মা বলতে প্রায় 6 থেকে 7 মাস টাইম লেগেছিল। কি বলতেন এই সময়টাতে? কিছুই বলতেন না? মানে কিছুই বলতাম না, এমনি আপনি করে সম্বোধন করতাম। মানে মা বলতে আমার লজ্জা লাগতো। ছোটবেলায় কখনো মা ডাকিনি। মা কেমন হয় বা মায়ের আদরটা কেমন হয় ওটাও কখনো পাইনি। মা কি জিনিস বুঝতাম না। তো ওই তখনই এখানে একটু ইন্টারাপ্ট করতে চাই প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে, যে আজকে যার গল্পটা এখানে আমরা প্রচার করছি, বিনির জীবনের গল্প। ওর বয়স মাত্র 21 বছর, ও একটু আগেই বলছিল। বিনির জীবনের গল্প অনেককেই আজকে থমকে দেবে। শুধু এতটুকুই বলতে পারি, বিনির সাথে আমার পরিচয় হয়েছে সকাতে। সকার ব্যাপারটা আপনারা নিশ্চয়ই জানেন, স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস। এবং স্কুল অফ ক্রিয়েটিভ আর্টসে ও স্টুডেন্ট হিসেবে অ্যাডমিশন নিতে এসেছিল। তো খানিকক্ষণ কথা বলার পরে আমি ওকে ইন্সপায়ার করি যে ওর স্টোরিটা আমাদের হ্যালো 920 তে প্রচার করার মতো। তো তারপরে ও এসছে আমার অনুরোধে এই কথাগুলো বলার জন্য আপনাদের লাখ লাখ মানুষের কাছে। আর আজকে সেই কথাগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। বিশেষ একটা দিন, আমি বলবো ঈদের আমেজ আছে আমাদের মধ্যে। এবং অনুষ্ঠানের শুরুতেই একবার ঈদ মুবারক আপনাদেরকে জানিয়েছি, আবারও জানাচ্ছি। কিছু কিছু গল্প থাকে যে গল্পগুলো আমাদের জীবনের মোড়কে ঘুরিয়ে দেয়। আজকে বিনির গল্পটা সেরকমই। আশা করছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। বিনি, হ্যাঁ, তারপর মাকে আপনি বলছেন। হ্যাঁ, আপনি বলে সম্বোধন করতাম। তো এই ব্যাপারটা দেখতাম আমার মার অনেক কষ্ট লাগে। তো আমার মা আমাকে বলতো যে তুই কেন আমাকে মা বলিস না। হুম। তো আমি বলতাম তো আপনি তো আমাকে রেখে আসছেন, আমি তো ওইভাবে মা কি জিনিস বুঝতাম না, আমি কখনো আমার ঠিক হয়ে যাবে। তো তখন আমি ভাবতাম যে আমার মা কষ্ট পাচ্ছে, থাক আমি মা বলেই ডাকি। আচ্ছা। তো আমি তখন থেকে আর কি শুরু করি মা ডাকা আর কি। তো দেখা যেত একবার ডাকতেছি লজ্জা পাচ্ছি আবারও ডাকছি, তো একটা সময় এটা জড়তাটা কেটে যায়। তো যখন মানে মা বলে ডাকতে পারছি তখন মানে বুঝতে পারছি যে মার বলার শান্তিটা কি, যে এতদিন আমি কখনো কাউকে মা বলে ডাকিনি, মা দেখিও নি। তো যখন ডাকতে পারছি আমার অনেক ভালো লাগছে যে না আমি আমার মাকে পাইছি, আমার মা আছে। তো আমার মা হচ্ছে চাকরি করতেন বললাম না, তো আমি আমার মা ভয় পেতেন যে আমাকে একা বাসায় রেখে যাবে, আমি একটা মেয়ে মানুষ। হুম। তো তখন হচ্ছে আমার মা একা থাকতেন, তো আমাকে ডিসিশন নিলেন যে তোকে একটা স্কুলে ভর্তি করে দেই। আচ্ছা। তো আমি হচ্ছে শেওড়াপাড়া একটা স্কুলে ভর্তি হই। জি। ওখানে ভর্তি হওয়ার পরে তখন আমরা মিরপুরেই থাকি, আমার মার সাথে মিরপুরেই এসেছিলাম। তো ওখানে ভর্তি হওয়ার পরে আমার মা একা আর কি আমার বাসায় রেখে যেতে ভয় পেতেন। আচ্ছা। তো তখন আমার মা বললেন কি যে বাবা আমার তো এভাবে তোকে নিয়ে খুব ভয় লাগে, তো আমি ভাবতেছিলাম তোকে একটা মাদ্রাসায় ভর্তি করে দিব, তুই মাদ্রাসায় পড়, তোর জন্য ভালো হবে আমার জন্যও ভালো হবে। হুম। তো তখন হচ্ছে আমি ডিসিশন নিলাম যে ঠিক আছে, আমারও মনের মধ্যে আসলো যে আমি মাদ্রাসায় ভর্তি হব। তো আমি মোহাম্মদপুরে একটা মাদ্রাসায় ভর্তি হই। ওইটা হচ্ছে মাদ্রাসাও ছিল এতিমখানাও ছিল। তো ওখানে মানে যে টাকা দিয়ে পড়ে তাকে ওইভাবে রাখে, আর যে টাকা দিয়ে পড়ে না তাকে ওইভাবে রাখে। তো ওখানে যখন ভর্তি হই, এটা হচ্ছে 2005-এর ঘটনা। জি। তখন হচ্ছে ওখানে আমার থাকা খাওয়া সহ 4000 টাকা দিতে হবে। ওকে। তো ওখানে আমি ছিলাম 3-4 মাস, আমার মা খুব ভালোভাবেই টাকা পয়সা শোধ করতেন। তো 2005-এর লাস্টের দিকে এসে আমার মার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। হোয়াট? হ্যাঁ, ব্লাড ক্যান্সার ধরা পড়ে। কিভাবে হলো এটা? এটা হচ্ছে আমার মা শারীরিক পরিস্থিতি দিন দিন খারাপ হতে যাচ্ছিল, মানে ওই সময় কি বাবার খোঁজ পাওয়া যায়নি? না না তখনও আমার তখনও বাবার খোঁজ না। পাওয়া যায়নি? এর মধ্যে আবার আমি শুনেছিলাম যে আমার বাবা একবার নাকি ব্যাক করেছিলেন। তো যখন ব্যাক করেছে আমার মা আর কি রাগে আর ওনাকে যে রিসিভ করেনি? হ্যাঁ যে তুমি আমাকে রেখে আমার এই বাচ্চাটাকে রেখে চলে গেছো, আমি তোমার সাথে আর থাকবো না। তো উনি নাকি আর কিছুই বলেন। মানে ওর আর খোঁজ খবরে নেয়নি আসলে না, বাবার সম্পর্কে? তখন ওই ফ্যামিলির সাথে যোগাযোগ ছিল, আমাদের সাথে ছিল না। মানে সে অর্থে বাবা নাই, কিন্তু ডিভোর্স হয়নি? ডিভোর্স হয়েছে। মানে ডিভোর্স হয়ে গিয়েছিল, মা ডিভোর্স দিয়ে দিয়েছিলেন হ্যাঁ, বাবাকে? মা দিয়ে আচ্ছা। দিয়েছিল। এরপর মা একাই ফাইট করতো? হ্যাঁ, একা একাই ফাইট কোথায় করতো। জব করতে উনি? উনি হচ্ছে একটা এনজিওতে জব করতেন, ওটার আচ্ছা। নাম হচ্ছে রিচার্স ইকোনমিক ডেভেলপমেন্ট সোসাইটি। ওকে। তো ওখানে জব করতেন, যে পয়সাটা পেতো সেটা নিয়ে আপনার সঙ্গে হ্যাঁ, থাকতেন। আমার সাথে থাকতেন। 2005-এ এসে হঠাৎ করে মার ব্লাড ক্যান্সার ধরা পড়লো। ঘটনাটা কি ছিল? কিভাবে বুঝতে পারলো যে ব্লাড ক্যান্সার? আমার মার হচ্ছে মানে শারীরিক অবস্থান দিনে দিনে খুব চেঞ্জ হচ্ছিল, মানে বুঝতেছে যে কিছু একটা হচ্ছে। তো আমার মা অনেক ট্রিটমেন্ট করাইছে, কোনোভাবেই কিছু ধরা টরা পড়তেছে না। তো লাস্টে
একটা পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে যে আমার মার ব্লাড ক্যান্সার হয়েছে। আপনি জানতেন এটা? মানে আপনি কি হ্যাঁ পাশাপাশি ছিলেন? হ্যাঁ, আমি তখন আমার মার সাথে, আমি ঢাকায় আসার পর আমার মা যেখানে যেতেন আমাকে নিয়ে যেতেন। ফার্স্ট আপনার কাছে যখন স্টোরিটা আসলো, যখন প্রথম এটা রিভিল হলো, আমি পুরো স্টোরিটা একটু জানতে চাই। একটু শুনি ঘটনাটা আপনার কাছে কিভাবে আসলো, আপনার প্রতিক্রিয়া কি ছিল এই মুহূর্তে? যদিও প্রশ্নটা করা একেবারেই অবান্তর, কারণ জীবনের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার মা, এবং শৈশবে পায়নি, একটা পর্যায়ে গিয়ে পেলো। তার পাওয়ার মাত্র কিছুদিনের মধ্যেই সে জানতে পারলো তার মার ব্লাড ক্যান্সার। তো সেই সময় তার এক্সপ্রেশন বা ইমোশন লেভেলটা কি হবে সেটা নিয়ে প্রশ্ন করাটা আসলেই অবান্তর। তারপরেও আমি একটু শুনতে চাই স্টোরিটা। আচ্ছা, তো যখন হচ্ছে আমার মার সাথে আমি হসপিটালে যাই, তো তখন ডক্টর আর কি আমার মাকে বলতেছিলেন যে আপনার সাথে কি কেউ এসেছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। তো আমার মা বলল যে না, আমার ওইরকম ভাবে কোনো গার্ডিয়ান আসেনি, আমার মেয়ে এসেছে, আমার মেয়েটা তো ছোট, আপনি আমাকেই বলেন। তো তখন আমি ব্লাড ক্যান্সার কি আমি বুঝতাম না, বা ক্যান্সারটাও বুঝতেন না না ইনফ্যাক্ট। তখন আমি মানে ওইটা ওইটা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, কারণ আমি বড় হয়েছি গ্রামে। তো তখন আমার মা কি করলো, আমাকে নিয়ে গেছে যে আমাকে বাইরে বসায় রাখবে, তো আমার মা আমাকে ভিতরে নিয়ে গেছে। তো তখন ডাক্তার বললো যে ব্লাড ক্যান্সার হয়েছে। তো আমি দেখলাম যে আমার মার মনটা অনেক খারাপ হয়ে গেছে, চেহারায় দেখলাম যে একটা কষ্টের ছাপ। তা আমি তখনও বুঝতেছিলাম না যে আসলে ব্লাড ক্যান্সারটা কি। তো আমার মা যখন বের হয়ে আসলো তখন আমি বললাম, মা এটা কি অসুখ, এটা হলে কি হয়? তা আমার মা বলতেছে যে "এই, এটা কিছু না, ঠিক হয়ে যাবে, ওষুধ টষুধ খেলে ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না, চল আমরা বাসায় যাই।" তো আমরা বাসায় চলে আসলাম। তো ব্লাড ক্যান্সার হলে তো প্রচুর টাকা খরচ করতে হয়, আমার মার এত টাকা ছিল না। আমার মামার দিক থেকে ছিল, কিন্তু তারা রাগ করে আর কোনো হেল্পও করেনি। আর আমার মার সাথেও যোগাযোগ অফ করে দিয়েছিল তারা। তো তখন হচ্ছে আমার মাকে আমি দেখতাম যে হচ্ছে বারডেমে যেতেন, ওখানে গিয়ে মানে ব্লাডটা চেঞ্জ করতেন, আমাকে নিয়ে যেত। তো তো আমি দেখতাম মানে বিছানায় শোয়া মানে একদিক থেকে রক্ত যাচ্ছে, ফিল্টার করে আবার আরেক দিক থেকে রক্তটা অন্য পাশ দিয়ে ঢুকানো হচ্ছে। তো একটা সময় আমি আস্তে আস্তে, তো আমার ওই যে আন্টিটা, ওনাকে জিজ্ঞেস করলাম যে আন্টি এই রোগটা কি, এটা হলে কি হয়? তখন আন্টিটা আমার বললেন যে এই রোগটা হইলে মানুষ বাঁচে না, মারা যায়, খুব অল্প কিছুদিন বাঁচে। তো তখন আমার অনেক মানে খারাপ লাগতেছিল যে আমি এই অল্প কিছুদিনে আমি আমার মাকে পেলাম, আমি এক্ষুনি হারায় ফেলবো। তখন আন্টিটা আমার মানে আমি তখন কান্না করে দিছি, তো আন্টিটা আমাকে বুঝাইলো যে কান্না করিস না, এটা কোনো ঠিক হয়ে যাবে, আমরা আছি না, আমরা দেখবো, সবাই দেখবো। তো তো ওইভাবে আমাকে বুঝাই দিলেন। তো আমার মা আবার বলছে কি যে ওরে কিছু বইলো না, তো ও তো ছোট মানুষ, ও বুঝবে না, ওরে কিছু বলার দরকার নাই, আমার বাচ্চাটা এমনিতে অনেক কষ্টে বড় হয়েছে, আমি চাই না ও আর কোনো কষ্ট পাক। তো তখন আমরা এভাবেই থাকতে থাকি। তো একটা সময় হচ্ছে কি দেখা যাচ্ছে আমার মার অসুখের টাকা, বাসা ভাড়া, আমার টাকা, মানে আমার মার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। তো তখন দেখা যেত কি আমার টাকাটা আমার মা কিছুদিন পর পর দিতেন। তখন তো এখন আপনি এতিমখানাতেই। হ্যাঁ, তখন আমি ওখানেই আছি। তো আমি ওখানে যখন থাকি ওই রুমটায় টোটাল 6 জন ছিলাম আমরা। তো এই আপুগুলো আমাকে খুব আদর করতেন। তো ওই আমাদের যে ইনচার্জ ছিলেন, যে আন্টিটা টাকাটাও তুলতেন, উনি এসে অনেক খারাপ খারাপ কথা বলতেন। খারাপ বলতে মানে গালি দিতেন না, মানে এমনি ঝাড়ি টাড়ি মারতেন। অনেক ছোট করে কথা বলতেন যে টাকা দিতে পারো না, তাহলে এখানে থাকো কেন, এতিমখানায় চলে যাও, এখানে তো তোমার থাকার যোগ্যতাই নাই, তুমি এখানে আসো কেন? অনেক সময় দেখতাম কি যে ওই আন্টিটা আসলে আমি ভয়ে খাটের নিচে লুকায় থাকতাম, যে উনি আসলে আমাকে দেখলে অনেক কথা শোনাবে। তো উনি চলে গেলে আবার বের হইতাম। তো একটা সময় উনি কি করলো, আমার সিটে একটা মেয়েকে উঠাই দিলেন। তো আমি তো ওই সিটেও থাকতে পারবো না। তখন দেখা যেত ওই রুমে টোটাল 6 জন, তো আমিও ছিলাম। তো উনি আর কি জানতো না যে আমি আছি, এমনি শুনতো কিন্তু উনি আমাকে দেখতো না, কারণ উনি আসলে আমি লুকায় থাকতাম। দেখা যেত বাথরুমের দিকে যাইতাম বা বারান্দায় যাইতাম বা খাটের নিচেই লুকাইতাম, যেন উনি আমার কথা না শোনাইতে পারে। তো হচ্ছে আমার মাকে ফোন দেই যে মা এরকম এরকম আমাকে তো অনেক কথা শোনাচ্ছে, আমি কি করব? তো আমার মা বলতেছে ঠিক আছে আমি আসতেছি, এসে হচ্ছে আমি কথা বলে আমি ব্যাপারটা ক্লিয়ার করে যাচ্ছি। তো আমার মা আসে, আয়সা হচ্ছে বলে যে আমার তো একটু প্রবলেম, আমি 2-1 মাসের মধ্যে টাকাটা ক্লিয়ার করে দেবো, ওকে রাখতে দেন। তো দেখা যায় ওনাকে বলে যাওয়ার পরেও উনি আয়সা আমাকে কথা শোনাইতে নেই। তো তখন আমি একটু, আমার খারাপ লাগে যে আমার মা দিতে পারছে না, থাক আমি এখানে থাকবো না, আমি কেন 4,000 টাকা দিয়ে থাকবো, আমার মার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। তখন আমি কি করি, আমার মানে ব্যাগ ট্যাগ গুছায় আমি এতিমখানায় চলে যাই, যে আমি ওখানেই থাকবো। তো আমি ওই আন্টিটাকে যাই বলি যে আন্টি আমি ওখানে চলে যাচ্ছি, আমার মাকে বলবেন যে আমি ওখানে গেছি। তো আমার মা আসতেন 2-3 দিন পর পর আসতেন। তো দেখলেন যে আমি এতিমখানায় চলে গেছি। তো এটা দেখে আমার মা অনেক কষ্ট পায় যে আমি তোকে আনলাম একটু ভালো রাখবো, তাও রাখতে পারতেছি না। তো আমি বললাম থাক, তুমি কষ্ট পাও না, পড়াশোনা করাটাই তো হচ্ছে কথা, এতিমখানায় থাকলেই কি আর এখানে থাকলে কি। বাট এতিমখানার পরিবেশটা অনেক নোংরা ছিল, এখনো আছে। আমি মাঝে মাঝে ওখানে যাই, বাচ্চাদের সাথে কথা বলি, দেখতে যাই, আমার ভালো লাগে ওদের সাথে কথা বলতে। হুম, হুম, হুম। তো
আমার মা বলতেছে যে এই নোংরায় তুই থাকবি, থাকার দরকার নেই। আমি বলছি, আমি তো 3-4 দিন ছিলাম, আমার অভ্যাস হয়ে গেছে, আমি পারবো, সমস্যা নেই। কোন ক্লাসে তখন আপনি এখানে? তখন আমি ওখানে ক্লাস 5-এ। ক্লাস 5-এ পড়েন। মানে ওই সময় দেখেন ক্লাস 5-এর বাচ্চাদের এই বৈষয়িক বিষয়গুলো কিন্তু বোঝার বয়স না, কিন্তু ও পরিস্থিতিতে পড়ে এই বিষয়টা বুঝতে শিখে গেছে যে আমার মাকে সাপোর্ট করার জন্য আমার এই নোংরাটা মেনে হলেও আমার এখানে থাকতে হবে। এবং কেন জানি আমাদের সমাজে মেয়েরা এই জিনিসগুলো খুব দ্রুত বুঝে যান। যাই হোক, বলেন তারপর। তো তারপর হচ্ছে এইভাবে আমি পড়তে থাকি ওখানে মাদ্রাসায়। যখন আমি ক্লাস 8-এ উঠি তখন আমার মার অবস্থাটা খুব খারাপ হয়ে যায়, 7-এর দিকে এসে, 2007-এ। আচ্ছা, তখন মানে আমার মার দিন দিন এমন অবস্থা হয় যে আমার মা চাকরিও করতে পারতেছে না, মানে শরীরের সাথে আর কুলাচ্ছে না। তো তখন আমি ভাবলাম যে আমি কি করব, আমি তখন ভাবতেছিলাম বসে বসে যে আমি কি করব। তো তখন আমি পড়াশোনা স্টপ করে দেই। আমি ওখান থেকে না বলেই, এতিমখানা থেকে না বলেই আমি আমার মার বাসায় চলে যাই। তো বাসায় যাই দেখি মার অনেক জ্বর। জ্বর তো আমার দেখে অনেক খারাপ লাগতেছে যে আমার মা শুয়ে আছে অসুস্থ। তো তখন আমি বললাম কি যে তোমার কাজ করার দরকার নেই, তুমি দেখো যে আমাকে কোথাও কাজে দেয়া যায় কিনা, আমি কাজ করি, তুমি থাকো। মানে আমার মার অবস্থা দেখে আমার খুব খারাপ লাগতেছিল। তখন আমার মা বলতেছে, না এটা তো হতে পারে না, আমি এটা কোনো দিনই পারবো না। হ্যাঁ, তুই থাক, দেখি একটা কিছু হয়ে যাবে। তো মার মাথায় পানি টানি দিলাম, রান্না টান্না করে খাওয়াইলাম। তো 2 দিন জ্বর ছিল, জ্বর কমছে। জ্বর কমার পরে আমার মা আবার কাজে গেলেন। তো আবার কাজ থেকে আমার মার ওইটা ফার্স্ট টাইম ছিল কাজ, ওখানেই আমার মা লেগে বেঁধে ছিলেন, মানে অন্য কোথাও আর কখনো শিফট করে নাই। তো ওখান থেকে ওনারা অনেক হেল্প করতেন, ওনারা অনেক সাহায্য টাহায্য উঠে আমার মাকে দিতেন, যেন আমার মার চিকিৎসাটা হয়, ওষুধটা যেন কিনে খেতে পারে। তো আমার মামা মামিকে জানানো হয়েছিল, বাট ওনারা ওইভাবে কোনো কেয়ার করে নাই। আমার মামাকে যখন আমি ফোন দিই যে মামা আমার মা তো অনেক অসুস্থ, আমার মা মনে হয় বেশি দিন বাঁচবে না, আমার মার ব্লাড ক্যান্সার হয়েছে, তোমরা এখন কিছু একটা করো। মামা বলতেছে যে তোর মাকে তো অনেক টাকা পয়সা দিছি, এখন আর আমাদের পক্ষে সম্ভব না, তো এখন তোদেরটা তোরাই বুঝ, আমরা আর জানি না, এটা বলে দেয় আমার মামা। তো আলটিমেটলি আপনি এবং আপনার মা এই দুইটা মানুষের পেছনে একমাত্র আল্লাহ ছাড়া ওই সময়টা তার কেউ কেউ ছিল না। ছিলেন না, হ্যাঁ। আচ্ছা, তো তারপর হচ্ছে 2008-এ এসে আমার মা, আমি বলি কি মা তাহলে চলো আমরা বাড়িতে চলে যাই নরসিংদীতে, আমাদের এখানে থাকার দরকার নেই। তো আমার মা বলতেছে যে ওরা তো আমাদের উপরে রাগ করে আছে, আমরা কিভাবে যাব। তো আমি বললাম কি যে আমি তো ওখানে বড় হইছি, একটা বুদ্ধি করি, চলো তুমি বলবা যে আমি ওখানে যেতে চাই, আমি ওখানেই থাকবো, আমি ঢাকায় থাকবো না, আমার ভালো লাগে না, এটা বলে চলো চলে যাই। তো আমার মা বলতেছে যে ঠিক আছে চল। আমার মাও আর পারতেছে না, কি করবে, আমার মা মানে নিরুপায়। তো নরসিংদীতে কে কে ছিল? আমার মামা ছিলেন। মামার পরিবার, আপনার নানুরা? হ্যাঁ, আমার নানুও ছিলেন। আচ্ছা, তো তখন হচ্ছে আমি বাড়িতে চলে যাই। তো বাড়িতে যাওয়ার পর আমার মাও আমার সাথে যায়। ওখানে যাওয়ার পর আমার মা অনেক অসুস্থ হয়ে পড়ে, একদম বিছানায় পড়ে যান। তখন আমার মা কিছুই করতে পারেন না, মানে নিজের হাতে খাবারটা খাওয়া ছাড়া মানে আর কোনো কিছু করার মতো শক্তি ওনার ছিলেন না। তখন হচ্ছে মানে বাথরুম করা, মানে সবকিছু বিছানায় করতেন। বিছানায় করতেন বলতে মানে ওয়াশরুমে হেঁটে যেতে কষ্ট হতো। তো ওগুলো গ্রামের পরিষ্কার করা, হেল্প করা কে করতো? আমি করতাম, মানে গ্রামের ওয়াশরুম গুলো তো দূরে হয়। তো আমার মার জন্য আমি একটা পটি রেখে দিতাম, তো আমি সবকিছু করতাম তখন, আমার মার যত হেল্প। প্রিয় শ্রোতা, আমরা বিরতি নেব এই পর্যায়ে। বিনির জীবনের গল্প আপনারা শুনছেন। বিনি আজকে এখানে এসছে। বিনির সাথে আমার পরিচয়ের বিষয়টা বলছিলাম সকাতে। সকা সম্পর্কে আপনারা জানেন, স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস, এটা আমার স্কুল। এটা বেসিক্যালি মিডিয়া প্রফেশনাল তৈরি করার জন্য এখানে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করেছি। যাই হোক, সকা নিয়ে বলবো না, এখানেও এসেছিল একটা কোর্স করার জন্য, ট্রেনিং নেবার জন্য। এবং তারপর ওর সঙ্গে কথা বলতে গিয়ে আমি ওর কিছু বিষয় জানার পর আমার কাছে মনে হয়েছে যে আজকের এই গল্পটা ওকে লাখ লাখ মানুষের কাছে প্রেজেন্ট করার মতো গল্প। সে কারণেই মূলত ওকে আজকে এখানে নিয়ে আসা। আমি ছোট্ট একটা বিরতি নেব এই পর্যায়ে, মাত্র 4 মিনিটের বিরতি। ওকে দেখার জন্য আপনারা আসতে পারেন ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। প্লিজ লাইক দিয়ে দেবেন। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 এবং একই সাথে আমার সঙ্গে কমিউনিকেট করতে পারবেন। এছাড়া যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান, আমার ওয়েবসাইটের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। আমার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.rjkebria.com। আরজে কিবরিয়া কিন্তু একসাথে না, আরজের পরে একটা হাইফেন আছে, তারপর কিবরিয়া, KEBRIA.com। আপনি যদি গুগলে সার্চ করেন আরজে কিবরিয়া নামে, আমার বানানটা যদি ঠিক থাকে, তাহলে প্রথমে আপনি আমার এফবি পেজটা পাবেন, যেখানে প্রায় 14 লাখের মতো মেম্বার রয়েছে, এবং পরেই পাবেন হচ্ছে আমার ওয়েবসাইটটা। এটা আমার ব্লগ এবং ফটোগ্রাফি ওয়েবসাইট। তো ওখান থেকেও আপনি আমার সঙ্গে লেস টক নামে যে সেকশনটা আছে, ওখান থেকে আপনি কথা বললে আমার মেইলে চলে আসবে, আমি আপনার রিপ্লাই দেবো।
আর প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানে যোগাযোগ করতে চাইলে আপনি আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. আরো একবার মোস্ট ওয়েলকাম। 4 মিনিট পর আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 তে। কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছে প্রিয় শ্রোতা, এবং বিনির জীবনের গল্প আজকে এখানে প্রচারিত হচ্ছে। বিনির জীবনের গল্প অন্যরকম একটি হার্ট টাচিং গল্প। যে কথাটা আমি সবসময় বলি আপনাদেরকে, জীবন নাটকের চেয়েও নাটকীয়। অন্যরকম একটা গল্প নিয়ে আজকের এই জীবনের গল্প শুরু হয়েছে। আমি কথা বাড়াতে চাই না। আচ্ছা, এই ফাঁকে আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, যারা জীবনের গল্প বলার জন্য আমাদের এখানে আসতে চান, প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। বিনি, আমরা যেখানটায় ছিলাম তারপর। তো তারপর আমার মা মানে অসুস্থ। তো তখন দেখা যেত কি যে আমার মার সাথে তখন অসুস্থ যখন হলো, তখন আমার মার সাথে কানেকশনটা আমার আরো বেড়ে যায়। ঢাকায় আসি, অল হোস্টেলে টাইম থাকি। থাকতে হতো ওনার হ্যাঁ, সঙ্গে। হ্যাঁ, দেখা যায় সবসময়ই থাকি। তো আমার মা দেখা যেত রাতে যে কোনো সময় অসুস্থ হলে আমাকে টাচ করলে আমি উঠে যেতাম, যে কি বলো, যে আমি পানি খাবো বা কিছু, যত রকমের প্রবলেম আছে আমি তখন সব সময় আমার মাকে সাপোর্ট দিচ্ছি। আবার আমার মামা মামিকেও কাজে হেল্প করতেছি। যে আমি শুধু আমার মাকে নিয়ে পড়ে থাকলে দেখতে পাচ্ছি যে তারা রাগ করতেছে, এখন তাদেরও তো আমার দেখতে হবে, তারা আমার মাকে দেখছে। মানে আপনি লেখাপড়াটা সম্পূর্ণ বাদ দিয়ে আপনি আপনার মা এবং আপনার মামা মামিকে সাপোর্ট করা শুরু করলেন, যাতে করে আপনার মাকে কিছুটা হলেও তারা সাপোর্টটা দেয়। সাপোর্টটা দেয়, হ্যাঁ। তো তখন হচ্ছে তারা সাপোর্ট দেয় বলতে হচ্ছে আমার মা জাস্ট ওখানে আছেই। আর খাবারটা আমি খাবো, সেই খাবারটা, বাট টাকা পয়সার দিক থেকে তারা তখন আমাদের হেল্প করতে ট্রিটমেন্টে চলতেছিল না। না। ওকে। তখন আমার মার ট্রিটমেন্টের জন্য আমাদের ওই মার অফিস থেকে টাকা পাঠাতেন। আচ্ছা, প্রতি মাসে একটা 5 থেকে 6,000 টাকার অ্যামাউন্ট পাঠাতেন। ওটা দিয়ে ট্রিটমেন্ট চলতো। হ্যাঁ, তো এখন একজন ব্লাড ক্যান্সারের পেশেন্টের 5 থেকে 6,000 টাকার কি হবে? কিছুই তো হয় না। কিছুই হয় না। তখন হচ্ছে ঢাকায় থাকতে যেমন ব্লাডটা চেঞ্জ করতো, ওখানে যাওয়ার পরে সেটাও করতে পারতেছে না। তো একটা মানে গ্রামের একটা আন্টি এসে আমার মাকে বুদ্ধি দিলেন যে আপনি একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে পারেন। তো আমার মা বলল যে ঠিক আছে, দেখি কি আর করার। তো তখন আমার মা হোমিওপ্যাথি ডাক্তার দেখায়। তো ওইভাবে যাচ্ছে দিন। তো আমি দিন দিন দেখতেছি যে আমার মা কেমন যেন হয়ে যাচ্ছে। তো তারপরেও আমার মানে একদিক থেকে কষ্ট লাগতেছে, আবার আরেক দিক থেকে এটা ভাবতেছি যে না, আমার মা তো আমার কাছে আছে। তো আমাকে অনেকেই প্রশ্ন করতো যে আচ্ছা, তুমি যে তোমার মার এত কিছু করতেছো, বাথরুম থেকে শুরু করে গোসল। আমার মা আবার তখন কি করতেন, মানে গোসল করতে কল চাপতে পারতেন না, ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারতেন না, আবার গরম পানিও সহ্য করতে পারতেন না। তো আমি কি করতাম, গরম পানি নিয়ে রোদে বালতিতে রেখে দিতাম। আচ্ছা, তো রোদের তাপে যতটুকু গরম হইতো ওইটুকু দিয়ে আমি আবার গোসল করাতাম। গোসল করা দেখা যেতাম মার মাথা মুছায় দেওয়া, মানে মার প্রপার যত যত্ন আছে আমি করতেছিলাম। আচ্ছা। তো এটা দেখে অনেকে আমাকে বলতো যে তুমি কি কখনো বিরক্ত হও না, তোমার কি কষ্ট লাগে না? আমার মা মানে বিছানায় ছিলেন 6 মাসের মতো। তো পুরা 6 মাসে আমি আমার মার খুব কেয়ার করছি। তো তখন আমি বলতাম যে না, আমার কেন খারাপ লাগবে, আমার মার তো আমি ছাড়া কেউ নাই, এখন আমাকেই তো দেখতে হবে। তো আমার মাকে অনেকে মানে বলতেন যে আপনার একটা ছেলে হইলে ভালো হইতো, আজকে আপনার ট্রিটমেন্টটা তো অন্তত পক্ষে আপনার ছেলের টাকায় করতে পারতেন। তো আমার মা তখন মানে হাসি দিয়ে বলতেন যে আজকে যদি আমার ছেলে হইতো, তাহলে যে আমি যে এখন এত অসুস্থ, আমাকে এই অবস্থায় কে দেখতেন, তাহলে আমার মেয়েই ভালো। আমার মা এটা ট্রু। বলতেন। ছেলের বউরা সাধারণত এসব করেন না। না, আসলে করে না তা না, অনেকেই করেন হয়তোবা, বাট রিয়েল সিনারিও হলো একজন মেয়ে, পেটে ধরা মেয়ে যে যতটুকু করবে, ছেলের বউ অতটুকু করবে না, এটাই বোধহয় স্বাভাবিক। জি, বলুন তারপর। মার এইভাবেই দিন যাচ্ছিল। যে তো আমি আমার মার 6টা মাস এত মানে কেয়ার করছি যে রাতে যখনই আমার মা আমাকে ডাক দিছে আমি উঠে গেছি। তো 2000 মানে 9 তারিখের ঘটনা এটা, 9 তারিখ রাতে। তো হঠাৎ করে আমার 11, 11:30টার দিকে আমার খুব ঘুম পাচ্ছিল। তো আমি আমার মারে বলতেছি কি, মা তোমার কি এখন কিছু লাগবে? আমি বলতেছে কেন? আমি বলছি আমার না অনেক ঘুম পাচ্ছে। বলে তাহলে তুই ঘুমা, আমার লাগলে আমি তোকে ডাকবো। তা আমি সবসময় আমি, আমার মা আর আমার নানু ঘুমাইতাম। তো আমার নানু ঘুমাইতেন আমার বাম পাশে, আমার মা ডান পাশে, আমি মাঝখানে ঘুমাতাম। আমার নানু অনেক বৃদ্ধ ছিলেন, আমার নানুর ওইটা ছিল না যে আমার মার সেবা যত্ন করবেন। তো বললো কি আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ঘুমা, আমি তোকে ডাক দিব যদি আমার দরকার হয়।
তো ওই দিন ভাইয়া আমার কি হয়েছে যে আমি ঘুমায় পড়ছি, 11:15টার দিকে নাকি আমার মা আমাকে ডাকতেছিল যে মানে কিছু বলবে না কিছু দরকার, আমি তো জানতাম না। আমার নানু আবার অন্য রুমে ছিল, তো আমার মা আমাকে ডাকতেছে, মানে আমি আর উঠতেছিলাম না নাকি, আমার নানু আর কি পরে বলছে আমাকে ঘটনাটা যে আমি উঠতেছিলাম না। তো তখন আমার নানু এসে আমাকে কি করে ডাকতেছে যে উঠ, তোর মা ডাকতেছে, তারপরেও নাকি আমি উঠতেছিলাম না। তো আমার নানু রাগ করে কি করছে, আমাকে 2টা থাপ্পড় দিছে যে উঠতেছি না, আমার মা ডাকতেছে। তো আমার মা এটা দেখে নাকি বলছে যে মা থাক, করে মায়েরেন না, মেয়েটা তো অনেক কষ্ট করে, মনে হয় ওর অনেক খারাপ লাগতেছে। তো ঠিক 12:02 আগে আমার ঘুমটা ভাঙে। আমি সাথে সাথে ঘড়িটা দেখি, কারণ আমি সবসময় আমার কাছে একটা ঘড়ি রাখতাম। তো আমি যখন উঠি ভাইয়া, উঠার পরে দেখি যে আমার মার মানে কথা বলারটা বন্ধ হয়ে গেছে। তখন আর আমার মা কথা বলতে পারছে না। তো আমি উঠে আমার মাকে অনেক ডাকি যে মা তুমি নাকি আমাকে ডাকছো, বলো কেন। তো ওই মুহূর্তে আমার মা কোনো কথা বলতেছে না। তো আমার নানু বলতেছে যে তোকে তো অনেক ডাকছে, আমিও ডাকলাম, তুই উঠলি না, তোর কি এমন ঘুম পাইলো যে তোর উঠতেই পারলি না, এত কিছু করলে এতদিন, আর এখন আসে, হয়তো তোর মা তোকে কিছু বলে যাইতো। তো আমি বলছি যে না, আমার মা কথা বলবে, বলবে না কেন। তো আমি আমি ডাকতেছি, কথা বলে না। ওই দিন সারা রাত মার পাশে বসেছিলাম, কোনো কথাই বলতেছে না। তো যখন সকাল হলো, আমার মা হাত পা নাড়াইতেছে, আমাকে মানে গালে আদর করতেছে, আমার হাতটা ধরে আদর করতেছে, আমার পিঠে আদর করতেছে, কিন্তু কথা বলতে পারতেছে না। তা আমাকে ডাকছে, তারপরে নাকি আবার আমার ছোট মামাকেও ডাকছে। মামাদের মধ্যে ছোট মামাকে অনেক আদর করতেন, কারণ শুনছি যে আমার ছোট মামাকে আমার মাই মানে লালন পালন করছে। 5টা মামা আর 2টা বোন ছিলেন, হুম তো হুম আমার মা ছিলেন 3 নাম্বার। তো আমার মামাকেও ডাকছে, আমার মামা বাড়িতে ছিলেন না। তো এখন আমি বলতেছি আমার মা কথা বলবে, এখন কথা বলে না, কিন্তু হাত পা নড়তেছে আর কি, আমাকে আদর করতেছে একটু পর পর। তো যখন দুপুরের দিকে 2টা 3টা বাজে, তো তখন দেখলাম আমার মা হাত পাও লড়ে না, মানে একদম জাস্ট শুধু গলার এই জায়গাটা নড়তেছে, আর পুরা মানে কিছুই বলতেও পারতেছে না, জাস্ট তাকায় আছে আর গলার এই জায়গাটুকু নড়তেছে। তো আমি সারাদিনে কিছুই করতে পারতেছিলাম না, আমার এত খারাপ লাগতেছিল যে আমি আসলে কি করবো, আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। মানে নানুরে বলি যে আমি এখন কি করব, তো আমার নানু বলে যে এখন তো আর কিছু করার নাই, তোর মা মনে হয় আর বাঁচবে না, হয়তো আমার মা অনেক অসুস্থ হয়ে গেছে, হাত পা গুলা হয়তো দুর্বল লাগতেছে, এই জন্য পারবে না। জানুয়ারির 10 তারিখে সে যখন মাগরিবের আজানটা দেয়, ঠিক ওই সময় ওই জায়গাটুকু নড়াও বন্ধ হয়ে যায়। আমি সারা দিনে ওই দিন শুধু আমি আমার মার মুখে কয়বার তাকাইছি আমার মনে নাই, আমি শুধু ওই জায়গাটাই তাকাই আছি যে নড়তেছে, আমার মা একটু শক্তি পায় কিনা, আমার মা কথা বলতে পারে কিনা। আমি একটু পরে পরেই ডাকতেছি যে মা কিছু বলো, তুমি আমারে কিছু বলো, কিছুই বলতেছে না। তো মাগরিবের আজান দিল, তখন আমার মা মারা যায়। তখন সবাই অনেক কান্নাকাটি করতেছে, কিন্তু আমি কান্না করতে পারতেছিলাম না, আমার এত কষ্ট লাগতেছিল যে আমি পুরা 6টা মাস আমার মার জন্য ফাইট করছি, যে আমার মাকে একটু আমি কিছু করতে পারি কিনা, ভালো করতে পারি কিনা, কিন্তু পারিনি। এর মধ্যে আমি আবার মানত করছিলাম যে আমার মার যদি রোগটা ভালো হয় আমি 1 ব্যাগ রক্ত দিব, ব্লাড, ওটাও করতে পারে। তখন আমার মধ্যে এটা কাজ করতেছে যে আমি যে মানতটা করছিলাম হয়তো ওটা আমি করতে পারি নাই, বিধায় হয়তো আজকে এরকমটা হয়েছে। তখন আমার মধ্যে এটা কাজ করতেছিল। তো আবার ভাবলাম যে আমি কিভাবে করবো, আমি তো চিনি না, আমি কোথায় যায় ব্লাড দিব, কি করব। তো তখন সবাই বলতেছে যে তুই একটু কান্না কর। তা আমি কান্না করতে পারতেছিলাম না, আমি আমি আমার মার পাশে বসে আছি, বসে বসে শুধু আমার মার গায়ে হাত দিচ্ছি, মুখে হাত দিচ্ছি। তো তো রাতে হচ্ছে ওই যে ঢাকায় একটা আন্টি ছিলেন আমার মার বান্ধবী, ওনাকে ফোন দেওয়া হয়, উনি রাতের মধ্যেই চলে আসেন। তো সকালে গোসল করাইতে নিয়ে যাবে, তো আমি বলছি আমিও যাব সাথে, আমি ধরবো আবার মাকে। তো আমি আমার মারে ধরে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে গোসলও করাই, ওখানেও ছিলাম। যখন কাফন পরানো হয় তখনও আমি ছিলাম। তো যখন কবরস্থানে নিয়ে যায়, তখন আমার মধ্যে কাজ করতেছিল যে আমার মা তো চলে যাচ্ছে, সারা রাত ছিল, কিন্তু তখন আমার মধ্যে মানে কাজ করতেছে যে আমি তো আর রাখতে পারলাম না আমার মাকে, আমার মা তো চলেই যাচ্ছে। তখন আমার মানে এটাই কষ্ট লাগতেছিল যে আমি এত অল্প দিনের জন্য আমার মানে না পাইলেও হইতো, যে অল্প কয়টা দিনের জন্য পাইছি, আমি আমার মার মমতাটাও এরকম পাই নাই, দূরে দূরেই ছিলাম। আর যখনই পাইছি আমার মাটা অসুস্থ ছিল, ওই সময় আমার মা আমাকে কি আদর করবে, তারপরও যতটুকু পারছে করার চেষ্টা করছে। তো তখন হচ্ছে আবার মাকে নিয়ে গেল, মাটি দিল, আমি কবরস্থানে আর যাই নাই। গোসল করাইছে, পানি টানি লাগছে, আমি গোসলটা করে আসছি, করে যখন আমি আমার নানুর রুমে ঢুকলাম, তখন আমার সবচাইতে বেশি কষ্ট লাগতেছিল যে যে জায়গাটা আমার মা শুয়েছিল ওই জায়গাটা এখন ফাঁকা। তা আমি কি করলাম, ওখানে বসে বসে আমি একাই মানে জোরে কাঁদতেছি না, চুপ চুপ করে আর কি কাঁদতেছি, আমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছে। তো ওই আন্টিটা আসলেন,
এসে বললেন কি যে ঠিক আছে, এখন তো তোর আর কেউ নাই, আমার সাথে চল, আমি তোকে দেখবো। কোন আন্টিটা? আমার মার বান্ধবী। মার বান্ধবী। যোগাযোগ ছিল ওনার সঙ্গে ফ্যামিলির? হ্যাঁ। তো আমার মামারা বললেন যে না, আমরা আছি, আমাদের ভাগ্নি আমরাই দেখবো, ওর যেতে হবে না, ও আমাদের কাছেই থাক। তো তখন উনি তো আর জোর করতে পারে না, আমার মামারা যেখানে বলতেছে। তো আমার আন্টি কি করলো, ওনার নাম্বারটা আমাকে দিয়ে আসে যে তুই আমার নাম্বারটা রাখ, যদি কখনো তোর মনে হয় যে তুই এখানে থাকবি না, তুই আমাকে ফোন দিস, দিয়ে চলে যাইস। তো আমি ওনার নাম্বারটা রেখে দিছি। তো আমার মা মারা যাওয়ার পর আমি আমার মামা মামির কাছেই ছিলাম। প্রথম 1 মাস খুব ভালোই ছিল আমার, সবাই আমার খুব কেয়ার করতো। তো 2-1 মাস পর আমি স্কুলে আবার ভর্তি হই। তখন আমি ক্লাস 9-এই ভর্তি হই। ভর্তি হওয়ার পরে তো তখন দেখলাম কি হঠাৎ করে আমার মামা মামির মধ্যে আবার চেঞ্জ চলে আসে। তো আমার আপনার বিষয়? হ্যাঁ, তো আমার 4টা মামা একটা বাড়িতে ছিলেন। তো আমি ওই যৌথ ফ্যামিলিতেই ছিলাম। তো ফার্স্টে আমি হচ্ছে আমার বড় মামার কাছে থাকি। তো আমি আমার বড় মামার এখানে কাজ করি, আর 3টা মামি দেখে ওনারা কানাঘুষা করে যে মানে যৌথ ফ্যামিলিতে? হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা। মানে যৌথ ফ্যামিলি বলতে 4 জন একই বাড়িতে থাকে, কিন্তু যার যার চুলা সংসার আলাদা। ও সংসার আলাদা, আচ্ছা। তো এটা দেখে আমার মানে অন্যান্য মামিরা যে ও তো সারাদিন কাজ করে, পড়াশোনা করে না, ওরে পড়াশোনা করা মেয়েটারে অনেক কষ্ট দেয়, এরকম বলে। তো আমার মামি শোনায় ওনার অনেক কষ্ট লাগে যে আমাকে এভাবে বলে। আচ্ছা ঠিক আছে, উনি আমাকে বলে ঠিক আছে, তোর আমার এখানে থাকা লাগবে না, তুই এখান থেকে চলে যা, ও অন্যদের ঘরে যা, যার আমি জানি না তুই কার ঘরে যাবি, কিন্তু তুই চলে যা, ওরা সবাই এরকম বলে। তো এর মধ্যে হয় যে আমি আমার বড় মামার কাছে যখন ছিলাম, একদিন হচ্ছে আমার মামি বাসায় ছিল না, আমার বড় মামা আমার সাথে কিছু একটা করতে চায়। এখানে একটু একটা পজ দিতে চাই প্রিয় শ্রোতা। গল্পটা আসলে এতক্ষণে শুরু হলো। এতক্ষণ ধরে যারা বিনিকে শুনছিলেন, অর্ধেকের কাছাকাছি আমরা সময় অতিবাহিত করে ফেলেছি হ্যালো 8920-তে। অত্যন্ত হৃদয় বিদারক একটা পরিস্থিতি, কিন্তু গল্প আসলে এখন থেকে শুরু হলো। এটুকুই শুধু বলার জন্য একটা পজ নিয়েছিলাম। তো তখন হচ্ছে আমার মামা যাই হোক কোনো কারণে করতে পারেনি। তো আমি ওই দিন অনেক কান্না করছিলাম যে আমি আমার লাইফে ফার্স্ট টাইম এরকম একটা ঘটনা, আবার আমার মামার থেকে আমি এটা কখনো আশা করি নাই। মানে এই যে ঘটনাটা, এটা তো সেক্সুয়াল ভায়োলেন্স, মানে আপনি জি। যেটা বলতে চাচ্ছেন, আপনি তখন ক্লাস 9-এ পড়েন মাত্র। জি। এটা জেনে হয়তোবা অনেকেই অবাক হবেন যে আমাদের পরিবারে মেয়েরা কিংবা শিশুরা যে সেক্সুয়াল ভায়োলেন্সের শিকার হয়, সেই সেক্সুয়াল ভায়োলেন্স গুলো হয় সবচাইতে নিকট আত্মীয় যারা, তাদের কাছ থেকে, যেটার পরিসংখ্যান শুনলে আপনারা রীতিমতো আঁতকে উঠবেন। বিনিকে আমি আবারও পজ দিয়েছি এই কারণে, প্লিজ আপনার সন্তানের দিকে খেয়াল রাখবেন। শুধু সেটা না, সন্তানকে তার শরীরের সীমানা বোঝাবেন যে এটা হচ্ছে আদর আর এটুকু হচ্ছে আদর না। সুতরাং তোমার সাথে যদি কেউ এরকম করে, তুমি স্পষ্ট ভাষায় আমাদেরকে বলবা, এবং এটা খুব প্রয়োজন, কারণ এটা তার মানসিকভাবে এতটা পঙ্গু করে দিতে পারে তাকে, যে ওই শিশুর বেড়ে ওঠার জন্য এরকম একটা ঘটনাই তার পুরো জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য এনাফ। বিনি, আমরা শুনি তারপর কি হলো। তো তারপর আমি ওই ঘটনাটা কাউকে বলি না। আমার মামা আমাকে হুমকিও দেয় যে তুই যদি কাউকে বলিস তাহলে তোর খবর আছে। মামার সঙ্গে সম্পর্কটা কেমন ছিল? মোটামুটি। আমি আসলে আমার মামাদের ভয় পাইতাম অনেক, তো কখনো ওইরকম কাছে যাইতাম না। আচ্ছা। তখন আমি কি করি, একা একা ভাবি যে আমার সাথে কি হলো, আমি এখন কি করব, আমি কাকে বলবো। তো যাই হোক, তখন আমি ভাবলাম যে থাক, আমি তো এখান থেকে চলেই যাব, আমি অন্য কারো ঘরে। তো তখন হচ্ছে আমি আমার আরেক মামার ঘরে যাই। তো ওখানে যাওয়ার পরে দেখা যায় সেম ঘটনা, যে ওখানে কাজ করতেছি আরেকজন এরকম। তো তখন আমার ছোট মামা আমার দায়ভারটা নেয় যে ওর যখন এরকমই এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে দৌড়াতে হচ্ছে। তো আমার ছোট মামা বলে যে আমাদের যা আছে, আমরা যদি 4 ঘর থেকে ওরে পাতিল মুছেও দেই, ওর অনেক হয়ে যাবে, ওর এত খাবার লাগবেও না, কিন্তু মেয়েটার সাথে যা হচ্ছে এগুলো অন্যায় হচ্ছে, আমার ছোট মামা বলে। তো আমার ছোট মামা ঘরে নিয়ে যায়। তো আমার ছোট মামা বলে যে আজকে থেকে মনে করবি যে আমি তোর বাবা, আর তোর মামিরে মনে করবি মা, ওইভাবে থাকবে, এটা তোর নিজের ঘর মনে করে। তো থাকি। তো আমার ছোট মামিটা হচ্ছে অন্যান্য সব মামির চেয়ে একটু আলাদা, মানে উনি আর একটু বেশি ডেঞ্জারাস। তো উনি যেই কাজগুলো করেন আমার সাথে, আমার ছোট মামা আমাকে যেইভাবে আদর করে রাখতে চাইছিল, ওনার এটা পছন্দ না। তো আমি যখন আমার ছোট মামার ঘরে যাই, তখন আমার মামিটা প্রেগনেন্ট ছিলেন। তো আমি আমার মামির টেক কেয়ার সবকিছুই করতাম। তো দেখা যেত আমার মামি টেক কেয়ার করে রান্না বান্না করে আমার স্কুলে যাইতে লেট হইতো, আমি স্কুলে পড়তে পারতাম না, স্কুল থেকে মাইর খেতাম। তো আমার স্কুল থেকে বিচার আসতো যে ও তো পড়াশোনা কিছুই করে না, আপনারা কি ওকে পড়তে দেন না। তো তখন হচ্ছে আমার মামি এটা শুনে খুব রাগ হয় যে কি, তার মানে আমার ঘরে কাজ করতেছে এই জন্য এরকম, ঠিক আছে। তো তখন আমার মামি অনেকভাবে আমাকে তাড়ানোর চেষ্টা করে, তো পারে না। এর মধ্যে উনি যে স্টেপটা নেয়, উনি একবার আমার গায়ে আগুন লাগাই দেন। মানে হচ্ছে উনি আমার উপরে রাগ করে, আবার মামা মামির মধ্যে ঝগড়া হয়। ওকে। তো ঝগড়া হওয়ার পরে আমার মামি রাগ করে আমার গায়ে আর কি, আমরা রান্না করতেছিলাম, আমিও ছিলাম আমার মামিও ছিল, তো উনি আমার অন্যায় আগুনটা লাগান।
তো অন্যায় আগুনটা আমার পায়জামায় লেগে যায়। তো আমি ওইটা নিবাতে গিয়ে আমার পায়জামায় যে আগুন লেগে যায় আমি খেয়াল করি নাই। ওকে। তো তখন আমি হচ্ছে জাস্ট ওখানে দাঁড়ায় লাফাইতেছিলাম, আমার বাম রানটা এখনো পোড়া আছে, ও বাম রানের অংশটা অনেকখানি পোড়া। তো তখন হচ্ছে আমার লাফাইতেছে, উনি আমাকে জাস্ট বলতেছে তুমি থামো, বাট আমার ওই দিক থেকে আগুন লাগছে, মানে আমার চামড়ায় লাগতেছে, আমি বুঝতেছি যে কতটা পেইনটা কষ্ট কতটুকু, রাইট? হ্যাঁ। লাগতেছে। মানে আমার ওই সেন্স নাই যে আমি থামবো, উনি বলতেছে তুমি থামো, উনি কিছু একটা দিয়ে আগুন নিভাবেন। তো ওই মুহূর্তে আমার একটা মামাতো ভাই ওই দিক দিয়ে ওয়াশরুমে যাচ্ছিলেন, ওর হাতে ছিল মানে একটা বদনা, হ্যাঁ, তো ওই পানি ছিল, পানিটা, হ্যাঁ। ও দূর থেকে পানিটা মারার পরে আগুনটা নিভে যায়। তো নিভে যাওয়ার পরে হচ্ছে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো ওখানে ট্রিটমেন্ট করায় দেয়, বাসায় আসি। বাট বাসায় আসার পরেও যে আমি আমার পা পোড়া আমি রেস্ট নিব, ওটা পসিবল না, মানে আমাকে কাজ করতেই হবে। তো আমি ওইভাবে যেভাবেই পারি আমি কষ্ট করে করতেছি। কি কাজ করতেন? ঘরকন্না কাজগুলা? হ্যাঁ, রান্না বান্না, ঘর মুছা, মানে সবকিছু, মানে ওনার যত কাজ কাজের আছে। বুয়ারা যে কাজটা করে হ্যাঁ উনি সেভাবে মানে একদম। হ্যাঁ, সব। তো আমার মামা এটা দেখে আমার মামার খারাপ লাগে যে ও তো এখন অসুস্থ, এখন অন্তত পক্ষে ওরে 2টা দিন রেস্ট দাও। তা আমার মামি বলে আমি কি ওরে বলি নাকি কাজ করতে, ও না নিজে থেকেই করে, কিন্তু আমার মামার সামনে কখনো বলে না, অগোচরে বলে। আমার তো এখানে কিছু করার নাই যে আমার মামির কথা শুনবো না, আমার মামার কথা শুনে আমি চুপ করে থাকবো। আমার মামা কতক্ষণই বা ঘরে থাকে। তো কাজ করি, তো দেখা গেল এরকম হয়। তো আমার মেজো মামা এর মধ্যে কি করে যে আমি অসুস্থ দেখে আমার মামা বলে ঠিক আছে তাহলে তুই আমার ঘরে চলে আয়। তো আমি আমার মেজো মামার ঘরে চলে যাই। ওখানে যাওয়ার পরে আমার কাজের চাপটা কমে যায়, যে তখন দেখা যায় আমার ঘরে কোনো কাজ করতে হয় না। আমার মামির 4টা ছেলে, 2টা ছেলে ছোট, আমি ওদের জাস্ট দেখাশোনা করতাম, ওদের সাথে খেলা করা, ওদের পড়াশোনা করা, ওদের স্কুলে নিয়ে যাওয়া, এই কাজগুলো শুধু আমি করতাম। তো এদিকে আমার পড়াশোনাটাও হচ্ছে। তো আমি এদিক থেকে ক্লাস 10-এ উঠে যাই। ক্লাস 10-এ উঠে তো আমার পড়াশোনাও তখন হচ্ছে, ওদের টেক কেয়ার করি। তো ওই দিক থেকে আমার ছোট মামির এটা দেখে আবার হয়তো ওনার অনেক খারাপ লাগে। তো উনি এর মধ্যে যে কাজটা করে, আমি আমার মেজো মামার ঘরে প্রায় 4 মাসের মতো থাকি। তো তখন উনি কি করে, একদিন আমার মেজো মামার ঘরে এসে আমার মেজো মামির কানের দুল চুরি করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এখন বলে যে আমি নাকি চুরি করছি। দোষটা আপনার উপরে চাপে। হ্যাঁ, যে আমি চুরি করছি। তো তখন আমার মেজো মামিটা আসলে অনেক ভালো ছিল। হুম হুম। তো আমার মামিটা বলতেছে যে না, ও এই কাজ করতে পারে না। যেই মেয়ে ঘর ঝাড়ু দিতে গেলে 2 টাকা পাইলে এসে আমার বলে মামি আমি 2 টাকা পাইছি, নেন 2 টাকা, সে আমার কানের দুল চুরি করবে, এটা আমি বিশ্বাস করি না। আমার মামি এইভাবেই বলছে যে আমি বিশ্বাস করি না। বলতেই থাকে, দেখা যায় আরো 3জন মিলে বলতেছে। উনি তো একটা মানুষ, উনি কতক্ষণ সহ্য করবেন। তো তখন আমার মামি ডিসিশন নিলেন যে এটা যাচাই করবেন যে কে করছে। তো আমার মামি বললো ওর তো আর আহামরি কিছু নাই, ওর কিছু কাপড় চোপড় আছে, একটা ব্যাগ আছে, তো ওইটা চেক করা হলো, দেখলো যে না ওখানে কিছু পায়নি। তো এখন আমার ছোট মামি বলতেছে এটা কি আর ওইখানে রাখছে, ও এটা ঠিকই বিক্রি করে দিছে। এখন সবার কথা যে ও যদি বিক্রিও করে দিয়ে থাকে, ও যাবে, ও গেলোটা কখন বাসা থেকে, রাইট। আর ও গেলোটা কখন, মানে এই পয়েন্ট গুলো মিলাইতেছে আমার মামি। পরে মানে আমার মামি একা একা মিলাইতেছে যে ও গেলোটা কখন। আর ও যদি যায়ও, একটা স্বর্ণ বিক্রি করা তো আর মুখের কথা না। রাইট। ও টাকাটা এনে ও রাখলোটাই কই, আর ওর টাকাটা দিয়ে করবেটাই কি। আচ্ছা আমি কয়েকদিন ফলো করলে আমি বুঝতে পারবো ওর চাল চলন। তো আমার মামি দেখতেছে নর্মালি আমি যেমন তেমনই চলতেছি, আমার মধ্যে কোনো ইয়া দেখলো না। তো তখন আমার মামি আমার মামাকে জানায় যে কই আমি তো ওরে ফলো করলাম, ওর মধ্যে তো ওইরকম কিছু দেখতেছি না আমি। তো তখন হচ্ছে এর মধ্যে আমার ছোট মামা আবার বিষয়টা মানে ধরতে পারে যে এটা আমার মামি করছে। আমার মামির একটা মানে ড্রয়ারে কানের দুলটা পায়। তো তখন হচ্ছে আমার মামা বলে যে এটা তো তুমি করছো, এই মেয়েটার সাথে এরকম করার মানেটা কি, মেয়েটার তো কেউ নাই, ও তো অসহায়, আমরাই তো ওর সব, তো ওকে থাকতে দাও না এইভাবে। তো আমার মামি বলতেছে যে না, আমি তো ওরে কখনোই থাকতে দিব না, ওর হয়তো ও যদি এই বাড়ি থেকে যায় ও শান্তি পাবে, আর নাহলে বাড়িতে থাকলে ওর এগুলোই অশান্তি ভোগ করতে হবে। তো তখন হচ্ছে আমার মামা আমাকে ডাইকা নিয়ে বলতেছে কি যে তুই হচ্ছে এখান থেকে চলে যা, তোর এখানে থাকার দরকার নেই। আমার মামা আমাকে, তো আমি বললাম যে মামা আমি তো কিছু চিনি না, আমি বড় হয়েছি এখানে, আর আমি কয়েকদিনের জন্য, কয়েক বছরের জন্য ঢাকায় গেছি, 2-3 বছর, আমি তো ওইভাবে কিছু চিনি না, আমি কই যাব। তো আমার মামা বলতেছে যে কি করবি বল, তোর আসলে কপালটাই খারাপ, যদি তোর কপাল খারাপ না হইতো তোর সাথে এগুলো হইতো না, আর আমি তো তোরে কতক্ষণ টেক কেয়ার করবো, তুই বরং চলে যা। তো আমার মামা আমাকে 500টা টাকা দেয়। তো ওই টাকাটা নিয়ে আমি ওই আন্টির নাম্বারটা আমার কাছে ছিল, মার বান্ধবী। হ্যাঁ, ওনাকে ফোন দেই যে আন্টি আমি আসতে চাই। তো বললো কি চলে আয়। তো আমার মামা বলছে কি তুই যখন চলে যাবি কাউকে বলার দরকার নেই, তুই না বলে চলে যাই, আর যাওয়ার সময় এই কানের দুলটা তোর মায়ের মেজো মামিকে দিয়ে যাবি। তো আমি বলছি আমি কানের দুল আপনি কই পাইছেন, আমি আমার মামারে প্রশ্ন করলাম যে আপনি কই পাইছেন, বলে আমি কই পাইছি ওইটা তো জানার দরকার নাই, যাওয়ার সময় দিয়ে যাই। তো আমার ভাইয়া তখন আমার মধ্যে এটা কাজ করে না যে আমি যদি কানের দুলটা মামির হাতে দেই তাহলে তো আর চোরটা আমিই হয়ে গেলাম। রাইট। তখন আমার মাথায় কাজ করতেছিল যে আমি কোথায় যাব, আমি কিভাবে যাব। তো আমাকে দিছে, আমি নিয়ে কি করছি আমার মামিরে দিছি যে মামি এই নেন আপনার কানের দুল।
বলে তো আমার মামি আর তখন আমারে কোনো প্রশ্ন করে নাই। উনি সুন্দর করে নিয়ে রেখে দিল। তো হচ্ছে আমার মামা বলছে তুই যখন যাবি কাউকে বলার দরকার নেই, তুই না বলে চলে যাবি। তা আমিও কি করছি, বোকার মতো না বলেই চলে আসছি কাউকে। কত সালের দিকে? তখন হচ্ছে 2011-র ঘটনা। 2011 পরের ঘটনা আমরা শুনবো রাত 12টার পরে। বিনির জীবনের গল্প আপনারা শুনছেন। অনেক ছেলে মেয়ে যারা 21 বছর বয়সী, 18 থেকে 21 বছর বয়সী, আজকে তোমরা বিনিকে শুনবা। এই কারণে শুনবা যে জীবনে বাবা মা পেয়েছো, অনেক কিছু পেয়েছো, না চাইতে পাওয়ার পরেও জীবনে তোমাদের হতাশার শেষ নেই। যারা এরকম আছো তারা বিনিকে আজকে শোনো, নিজের জীবনটাকে সার্থক মনে হবে। শুধু এতটুকুই বলতে পারি। ফিরে আসবো ঠিক রাত 12টায়। আর ওকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমার ফেসবুক পেজের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে। প্লিজ লাইক দিয়ে দেবেন। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি মেম্বার হয়ে যাবেন। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. সময় রাত 12টা। প্রিয় শ্রোতা, আরো একবার ঈদ মোবারক। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2 তে। আমি RJ কিবরিয়া আপনাদের সাথে আছি। বিনি তার জীবনের গল্প বলছে। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার দিয়ে। আমার ফোন নাম্বারটি হচ্ছে 09613892 এছাড়া আসতে পারেন আমার ওয়েবসাইটের মাধ্যমেও। আমাকে মেইল করতে পারেন। আমার ওয়েবসাইটের ঠিকানা www.rj-kebria.com। আমি আবারও বলছি rj-kebria.com। এই অনুষ্ঠানটি চলাকালীন সময়ে আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। ওকে, এছাড়া আপনারা এবিসির ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে বিনি, আমরা যেখানটায় ছিলাম তারপর। হ্যাঁ বলো। তো তারপর আমি ঢাকায় চলে আসি। এদিক আসার সময় আমি ম্যাট্রিক পরীক্ষাটা দিয়েই আসি। ওখানে এসএসসি পরীক্ষা দিয়ে চলে হ্যাঁ, আসো। ওখানে এসএসসি পরীক্ষাটা দিয়ে আসি। তো আমার ঢাকায় আসার পর আমার রেজাল্ট দিল। তো আমার মামাকে ফোন দিলাম। তো আমার মামা বলল যে ঠিক আছে, তোর সার্টিফিকেট আমি উঠায় আমি তোকে দিয়ে দিব সবকিছু। আমার কাগজপত্র রেখে আসছিলাম যে তোকে কুরিয়ার করে পাঠিয়ে দিব। তো আমি বলছি আচ্ছা। তো এর মধ্যে আমি যখন ঢাকায় আসি আমার মেজো মামা অনেকবার ফোন দেয়। তো আমার মামা, আমি আদৌ জানি না যে রাগ করে ফোন দিয়েছিল নাকি আমি কাউকে বলে আসি নাই। তো গ্রাম তো, মানে আমি চলে আসার পর আবার আমার মামি রটাইছে যে আমি পালায়ে গেছি ওকে। ছেলের সাথে। এটা আবার আমার ছোট মামি অনেকের কাছে বলে। তো ঢাকায় আসার পরে ওই আন্টির বাসায় উঠলাম। তো আন্টির বাসায় উঠার পরে ভালোই যাচ্ছিল। 3 মাসের মতো ছিলাম। আন্টি বলল যে তুই আমার মেয়ের মতো। আন্টির মেয়ে বলতেছে যে তুমি আমার বোনের মতো। আন্টিরও একটা মেয়েই ছিল, যে তুই তো আমার বোনের মতো, তোর যত কষ্ট আছে আমাদেরকে বলবি, তোর যা দরকার বলবি, আমরা তোকে সবকিছুই দিব। তো ওনার বাসায় থাকা অবস্থায় আমার মনে হলো যে আমি তো বড় হয়েছি, আমি একটা জব খুঁজি। তো তখন হচ্ছে আমি একটা জব খুঁজে একটা জব পাই। তো এর মধ্যে আপুটার আবার বিয়ে হয়েছিল আপুর। তো আপুর একটা হাজবেন্ড ছিলেন। তো ওনার ফ্যামিলির সাথে অনেক ভালোভাবেই ছিলাম, অনেক হাসি খুশিতেই ছিলাম। এর মধ্যে হতো কি যে আপুটা সারাদিন আমাদের বাসায় থাকতেন। উনি আলাদা বাসায় থাকতেন, জাস্ট রাতে গিয়ে ওখানে থাকতেন। আর সারাদিন ভাইয়াটা হচ্ছে স্টক লটের ব্যবসা করতেন। ওকে। আপু তখন প্রেগনেন্ট হন। তো দেখা যেত ভাইয়ার খাবার দেয়া, তারপরে হচ্ছে ভাইয়ার কিছু কাপড় চোপড় ধোয়া টোয়া, মানে ওগুলো আমি করতাম। তো ওনার বাসায় আসার পরে ওনার কাজ আমি করতাম। কিন্তু ঢাকার কাজ আর গ্রামের কাজের মধ্যে তো অনেক পার্থক্য। আমার ওরকম কষ্ট লাগতো না, করতে পারতাম। তো তখন হচ্ছে ভাইয়া সবকিছুই আমি করতাম। যেটা হলো যে আমাকে, মানে ভাইয়াকে মানে আবার ডাইকা তুলতে হতো ওনার বাসায় গিয়ে। উনি থাকতেন নাহার বেকারি, আর আপুর বাসা ছিলেন হচ্ছে ইব্রাহিমপুরের ওখানে। ওকে। তো আমাকে পাঠায় যে যা তুই একটু তোর ভাইয়ারে ডাইকা তুইলা দিয়ে আয়। তো আমি তুইলা দিয়ে একটা ডিম ভাজা দিয়ে আসবি। তো খাওয়া টাওয়া শেষ হলে তুই চলে আসিস। এই ভাইয়া মানে হচ্ছে যে আম্মুর আপুর বান্ধবীর মেয়ের হাজবেন্ড। মেয়ের হাজবেন্ড, মানে হচ্ছে সম্পর্কে হচ্ছে আপনার দুলাভাই। দুলা ভাই। হ্যাঁ। ওকে। তো ওনারা কি একসঙ্গেই থাকতেন? একসঙ্গে থাকতেন বলতে না, মানে আপু আলাদা বাসা নিয়ে থাকতেন, আন্টি আলাদা থাকতেন। তো আচ্ছা। আপু কি করতেন, আন্টির বাসায় সারাদিনই থাকতেন। ওকে, সো আপনার কাজটা করতে হতো কার বাসায় গিয়ে? আপুর বাসায় গিয়ে? আপুর বাসায় গিয়ে। আচ্ছা, থাকতে হতো কার কাছে? আন্টির কাছে। ওকে, পাশাপাশি ছিল নাকি? হ্যাঁ। ওকে। তো আমাকে বললো কি যে তুই যা তোর ভাইয়াকে খাওয়ায় আর রাইখা চলে আসিস। তো আমি হচ্ছে ওই দিন যাই বাসায়। তো যাওয়ার পরে দেখি ভাইয়া ঘুমাইতেছে, দরজা নক করলাম, খুললো। যে কি হয়েছে, আমি বলছি আপু তো পাঠাইলো, বলছে তোমারে খাবার দিতে, খাইয়াতে তোমারে বলছে কাজে যাইতে। আমার বলছে ঘর লক করে চলে যেতে। বলে কি আচ্ছা ঠিক আছে, তাহলে তুই খাবার রেডি কর, আমি আসতেছি। তো আমি রান্নাঘরে খাবার রেডি করতে গেলাম, উনি কি করলো পিছন দিক থেকে এসে আমাকে জড়ায় ধরে।
তো আমি ভাইয়াকে বলতেছি যে ভাইয়া এই সব কি, তুমি এইগুলো করতেছো কেন? আমি ভাইয়াকে তুমি করেই সম্বোধন করতাম। ওকে, তো বলতেছে আরে এগুলা কোনো ব্যাপার না, কেউ জানবে না, তুই আর আমিই জানবো। আমি বলছি না না, আমার পক্ষে এটা তো সম্ভবই না, এটা কোনো কথা হইলো নাকি? আর এটা ঠিক না, তুমি যদি এরকম করো আমি আপুকে বলে দিব। আমি এটা বলছি যে আমি আপুকে বলে দিব। তো বলতেছে তুই যদি তোর আপুরে বলিস তাহলে মনে রাখিস তোর অনেক খারাপ অবস্থা হবে, আমাকে বলতেছে। কিবরিয়া ভাইয়া ওই দিন আসলে আমার পক্ষে পসিবল হয় নাই নিজেকে টেক কেয়ার করার। তো যেভাবেই হোক ওনার সাথে আমার হয়েই যায়। তো তখন আমার অনেক মানে বেসিক্যালি হি রেপড ইউ। হ্যাঁ আমি যদি মানে খুব রাফলি কথাটা বলি, উনি আপনাকে বাধ্য করেন, তার মানে তো এটাকে আমরা যেটা জানি যে রেপ করা, So এটা করে আর কি। এবার আপনি যেটা বললেন যে নিজের পরিবারের মামার হাত থেকে যেভাবে হোক সেফ হয়েছিলেন, কিন্তু এখানে আপনি সেফ হতে পারেননি। তো তখন হচ্ছে আমি ওখান থেকে জাস্ট বের হয়ে আমি কান্না করতেছিলাম, আমি আর বাসায়ও যাচ্ছি না। তো আমি তো তখন ফোন টোন ইউজ করতাম না, আপু আবার আমার খুঁজতেছিল, বাসায় আসছে, বাসায় এসে দেখে আমি নেই। তো ভাইয়ারা নাকি জিজ্ঞেস করছে, ভাইয়া বলছে কই, ও তো আসেই নাই বাসায়, ভাইয়া নাকি এটা বলছে। তো আমি সারাদিন মানে ভাবতেছিলাম যে আমি কি করব, আর আমি ভাবতেছিলাম যে আমার সাথে কেন এরকম হচ্ছে, সবাই যেভাবে চাচ্ছে আমি সেইভাবেই চলতেছি, কিন্তু আমার সাথে তো আমি বিষয়টা স্বাভাবিক ভাবে নিতে পারিনি, আমার অনেক খারাপ লাগে। তো তখন আমি বাসায় যাই, বাসায় যাওয়ার পরে আমাকে অনেক বকাঝকা করে যে তুই কই গেছিলি, না বললা চলে গেছিস, তোরে পাঠালাম তোর ভাইয়ারে উঠাইতে, তোর ভাইয়ারও উঠাস নাই, কিছু না। পরে আমি বলি কি আপু তোমার সাথে আমার একটু কথা আছে। বলতেছে আমার সাথে কি কথা? পরে আমি বললাম যে এই ঘটনা। ভাইয়া এটা করছে। হ্যাঁ আমি বলছি। তো বলার পরে উনি বলতেছে যে ফাইজলামির একটা সীমা থাকে, ঠিক আছে, তোকে আমরা এখানে থাকতে দিচ্ছি তার মানে এই না তুই যা খুশি তাই বলবি আমরা সেটাই বিশ্বাস করব। এটা সে বলল? হ্যাঁ। তো উনি তখন কি করে আমার একটা থাপ্পড় মারে। তো আমি বলতেছি যে আমি কেন মিথ্যা কথা বলতে যাব বলো? একটা মেয়ে কি কখনো তার এটা এরকম জিনিস নিয়ে কখনো মিথ্যা কথা বলে? আর আমার লাভটা কি তোমার মিথ্যা কথা বলে? কি আমরা অনেক সুখে আছি, তো তোর এটা সহ্য হচ্ছে না, এই জন্য তুই আর কি এরকম করতেছিস। তো আমাকে অনেক গালিগালাজও করে, অনেক কিছু বলে যে হ্যাঁ এই এটা জন্যই কি তো। ভাইয়ার সামনেই করে? না ভাইয়ার সামনে করেন না। তো ভাইয়াকে বলছে কিনা আমি জানি না, আমি আদৌ জানি না। মানে আপনার সঙ্গে এই ব্যবহারটা করে? হ্যাঁ। তো উনি খালাম্মাকে বলে, তো খালাম্মা বলে যে আচ্ছা ঠিক আছে, যাক যা হয়েছে হয়েছে, ওরে তার মাফ করে দে, ও না বুঝে বলছে, এটা বলে উনি ছাড়ায় নেয়। তো তখন আমি ফার্স্ট জব করি। তো তখন ওই যে খালাম্মা আমার দিক থেকে সাপোর্ট দেয়াতে, তো তখন আর ওই মুহূর্তে আমার তো যাওয়ারও জায়গা নাই, আমি ঢাকায় আসছি, তো ওখানেই থেকে যাই যে আচ্ছা ঠিক আছে। তারপরও কি বোনের বাসায় গিয়ে কাজ করতে হতো? না না, বোনের বাসায় আমি যাইতাম না, মানে তখন আপুই আমাকে রাগ করে আর ডাকতেন না। তারপরে পার্মানেন্টলি খালাম্মার হ্যাঁ সঙ্গে? খালার বাসায় থাকি। ওকে। তো তখন আমি একটা জব খুঁজি যে আমার একটা জব দরকার, আমি একটা জব করবো, এইভাবে তো বসে থাকলে লাভ নেই। তো খুঁজতে খুঁজতে আমি বিভিন্ন জুয়েলারি শপগুলোতে যাইতাম, ওখানে গিয়ে খোঁজ নিতাম যে এখানে কি কোনো মেয়ে নিবে। তো একটা শপের আমি খোঁজ পাই, শ্যামলীতে ফার্স্ট টাইম আমি জব করি। তো উনি হচ্ছে আমাকে জবটা দেন। তো আমি ফার্স্টে ডিউটি ছিল সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। তারপরে কি আমার করতে হবে ওখানে? সেলস গার্ল? সেলস গার্ল। ওকে। তো আমি যে ভাইয়াটার আন্ডারে কাজ করি উনি অনেক ভালো ছিলেন। তো উনি দেখা যেত আমি কাজ করতাম, তো কিছুদিন 4-5 দিন যাওয়ার পরে আমার ডিউটিটা হয়ে যায় 10টা থেকে 10টা, যখন খুলবে যখন ক্লোজ করবে পুরো টাইমটাই আমাকে করতে হবে। তো আমি করতাম। তো এর মধ্যে ক টাকা মাইনে পেতেন 5,000 এই পুরো মাস জব করে? 5,000 টাকা পেতাম আমি। লেখাপড়া তো করার সুযোগও নেই এর না মধ্যে। তখন আমার হচ্ছে তখন ইন্টারে আমি ভর্তি হয়েছি। আচ্ছা। তখন আমি ইন্টারে ভর্তি হই। তো তখন আমি 5,000 টাকা স্যালারি পাই। তো ওই আন্টিটার বাসায় ছিলাম আমি। পুরো টাকাটা কি করতাম, আন্টিকে দিয়ে দিতাম মাস শেষে। তো আন্টিকে দিয়ে দিতাম। তো আন্টি যেটা করতো যে আমার যাতায়াতে 20 টাকা ভাড়া লাগতো, উনি আমাকে প্রতিদিন 20টা টাকাই দিতেন, এর বেশি একটা টাকা দিতেন না। তো এইটা দেখার পরে ওখানে আবার একটা আপু ছিলেন আমার সাথে, মানে শপে জব করতেন, উনি বলে যে তুমি এত বোকা কেন, তুমি কেন পুরো টাকা দিয়ে দিচ্ছ, তোমার কি কিছু করতে ইচ্ছে করে না? আর রাস্তাঘাটে কি ওইভাবে হিসাব করে টাকা নিয়ে বের হয় নাকি? তো আমি বলতাম যে আমি এখন কি করব, উনি তো জানে। তো এখানে যেটা খারাপ লাগতো ভাইয়া, দেখা যেত যে উনি সারা মাসে আমাকে কখনো ফোন দিতেন না যে আমি ঠিক মতো পৌঁছাইছি কিনা, আমি আসতেছি কিনা। যখন 1 তারিখ থেকে 5 তারিখ টাইমটা আসতো তখন উনি আমাকে খোঁজ নিতেন, আবার বলতেন স্যালারিটা কি উঠাইছিস। তো তখন আমার অনেক খারাপ লাগতো যে আজকে যদি আমার, মানে আমি তখন আমার মধ্যে এটা কাজ করতো যে ইস, আমার মা থাকতে যদি আমি এরকম একটা কিছু করতে পারতাম তাহলে হয়তো আর ভালো হতো। তখন আমার আর কি পিছনের কথা খুব মনে পড়তো। তো তখন দেখা যেত এইভাবে দিন যাচ্ছে, তা আমিও নিরুপায়, আমি কোথায় যাব কি করব, এই জন্য এখানে আসি, ওনাদেরও সাপোর্ট দিচ্ছি। তো এর মধ্যে আবার কি হয়, ও ভাইয়ার সাথে আপুর সাথে আবার রিলেশন ভালো হয়ে যায় আমার, মানে আপুই আর কি কথা বলে, আমি তো কথা বলতাম না। ভাইয়া আসলো, সবাই আসলো, রিলেশন ঠিক হয়ে যায়। তো এর মধ্যে আবার সেম কাহিনী যে যা তোর ভাইয়াকে উঠায় এই কর সেই কর, তো তখন আমি বলতাম যে না আমি যাব না।
তো তখন এটা ওনাদের খুব খারাপ লাগে যে মুখের উপরে আমি বলছি আমি যাব না। তা আমি বলছি যে আমার সাথে কি হয়েছে সেটা তো আমি জানি, আমি তোমাদের বললাম, তোমরা সেটাও কিছু করলা না, উল্টা আমাকেই বললা, আবার আমাকে পাঠাচ্ছ, আমি আর পারবো না। তো তখন ওনারা ওই দিন অনেক সিন ক্রিয়েট হয় যে, তো ওই দিন আপুর কথা হচ্ছে যে তুই ওই দিন বলছিস আমি ওটা টলারেট করছি, তুই আজকে আবার বলছিস আমার হাজবেন্ডকে নিয়ে তোর এত স্পর্ধা, তোর আর এখানে থাকা যাবে না, তো এখান থেকে চলে যা। তো আমি তখন ডিসিশন নিলাম যে আচ্ছা ঠিক আছে। এর মধ্যে হচ্ছে আমি যেই জবটা করি, ঈদ চলে আসে, তো ওই সবটাই বন্ধ হয়ে যায়। তো ওই বন্ধ, জুয়েলারিটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ ওই পুরা সবটাই বন্ধ হয়ে যায়, তো আমার জবটাও চলে যায়। তো তখন আমি আরেকটা জবের খোঁজ পাই ভালোই, রিক্স মার্কেটিং এ। হুম। তো তখন আমার ডিউটি পড়ে হচ্ছে গুলিস্তানে, ওকে। ওয়ারিতে। তো তখন আমার মিরপুর থেকে গুলিস্তান যাতায়াতে অনেক প্রবলেম হয়ে যেত। তো তখন আমি এইটুকু ভরসা পাই যে থাক, আমার তো একটা জব আছে। তো যেই মুহূর্তে আমাকে বাসা থেকে বের হয়ে যাইতে বলে, ওই মুহূর্তে আমার আর কি মাসের অর্ধেক হয়ে যায়। তো তখন হচ্ছে আমি আমার যে সুপারভাইজার থাকে তাকে আমি বলি যে ভাই আমি তো একটা বিপদে পড়ছি। আবার তো এতদিন উনি জানতো না যে আমার কেউ নাই বা আমি একা থাকি, যে ভাই আমি তো একা থাকি, আমি একটা বিপদে পড়েছি, এখন আমি মানে যেই বাসাটায় থাকতাম ওখান থেকে চলে আসছি, এখন আপনি যদি আমার অগ্রিম কিছু টাকা দিতেন আমি একটা জায়গায় শিফট করতাম। তো উনি আমাকে কিছু টাকা উঠায় দেয়, ওখানে আবার আমার স্যালারি হয় 8,000 টাকা। এটা হচ্ছে 2013-র ঘটনা, প্রথমের দিকে। তো তখন আমি হচ্ছে এসএসসি পরীক্ষাটা দিব। তো তখন আমি বের হয়ে হোস্টেল খুঁজলাম। তো হোস্টেলে নর্মালি গার্ডিয়ান ছাড়া তো উঠতে দেয় না। আমি কিভাবে উঠবো, আমার তো কোনো সাপোর্টও নাই। তো ওই ভাইয়াটা আমাকে হেল্প করে, ওনার পরিচিত একটা হোস্টেল থাকে, ওটাতে আমাকে উঠায় দেয়, তো আমি ওটাতেই থাকি। এর মধ্যে হচ্ছে আমি যখন মাদ্রাসায় ছিলাম, ওখানে কিছু আপুরা ছিল, ওই আপুদের মধ্যে কিছু আপুরা আমার অনেক আদর করতো। তো এই একটা আপুর সাথে হঠাৎ আমার রাস্তায় দেখা, তো আমার বলতেছে কি রে তুই বিনি না, আমি বলছি হ্যাঁ, কই যাচ্ছিস, এই তো এখানে। পরে বললো তোর মার কি খবর, পরে আমি বললাম আপু মা তো মারা গেছে। বলতেছে এখন কোথায় আছিস, কি করিস, সবকিছু জিজ্ঞেস করলো। তখন বললো হোস্টেলে থাইকা কি করবি, তুই এক কাজ কর, তুই আমার বাসায় চলে আয়, আমার বাসায় থাকতে পারবি। ওকে। এই এই মহিলা কে ছিলেন? উনি হচ্ছে ওই মহিলা ছিলেন হচ্ছে মানে ওই হোস্টেলে আমি যেখানে ছিলাম মাদ্রাসায়। ও আগের। হ্যাঁ ওকে। মাদ্রাসায় ছিলাম, ওই মাদ্রাসায় হচ্ছে উনি ছিলেন, আমার রুমমেট ছিলেন। আচ্ছা আচ্ছা। বাট উনি তখন অনেক আমার বড় ছিলেন, উনি ইন্টারে পড়তেন, আমি তখন ক্লাস 5-এ পড়তাম আর কি, 5-6-এ। ওকে। তো তখন উনি এরকম বলে, তো আমি বলি কি আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই হয়, তোমার বাসায় একটা ভরসা পাইলাম যে চলে যাব। তো আমি ওখান থেকে হোস্টেলে 2 মাস থাকি। ওখান থেকে পরে আমি ওই আপুর বাসায় শিফট করি। তো আপুর বাসায় শিফট করার পর ওনার এখন ওখানে যাওয়ার পরে আমার যেটা হয় যে ওনার একটা ভাই থাকে, ছেলেটা আমার ছোট, 1 বছরের ছোট। এখন ওখানে যাওয়ার পরে দেখা যায় কি ছেলেটা আমাকে পছন্দ করে, মানে বলে যে ওর ফ্যামিলিতেই বলে যে আমি ওরে পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই। তো এখন আমি তো করব না, প্রথমত ছেলেটা আমার বয়সে ছোট, দ্বিতীয়ত হচ্ছে আমার লাইফটাও অনেক অগোছালো, এখন আমি করব না। তা আমি কি করি, এই জেদ ধরে আপুর বাসা থেকেও চলে আসি যে আমি তাহলে এখানে থাকবো না, এটাও তো আমার জন্য সেভ না। ওকে। আমার মধ্যে আমার নিজের মনে হচ্ছে যে এটা আমার জন্য সেভ না, আমি এখানে থাকবো না। এখান থেকে যখন চলে আসি, তখন ভাইয়া ছেলেটা কি করে, মানে ঘুমের ওষুধ টষুধ খায়, সুইসাইড অ্যাটেম্প্ট করে আর কি। তোর ফ্যামিলি সবাই আমাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করে যে তুমি আসো, ওরা একটা বারের জন্য অন্তত পক্ষে দেখে যাও। তো সম্পর্ক কি ছিল ছেলেটার সঙ্গে, নাকি না না শুধু ছিল একপাক্ষিক না, ভাবে পছন্দ ও করতেছে? একাই পছন্দ করতো। আচ্ছা। এখন ওর ফ্যামিলিটা হচ্ছে কি যে ওনার ছেলে ওনার বাঁচাইতে হবে, অ্যাজ এনি কস্ট। হ্যাঁ, আর ওর বোনের কথা হচ্ছে আমার ভাইকে আমার বাঁচাইতে হবে। তখন আমি একটু আরেকটু জানতে চাচ্ছি স্টোরিটা একটু পরিষ্কার করার জন্য, ছেলেটা কে ছিল? ছেলেটা ছিল হচ্ছে ওই আপুটার, আমি যে হোস্টেলে ছিলাম হ্যাঁ। আপুটার ছোট ভাই। ছোট ভাই। আর এই আপুটা হচ্ছে বেসিক্যালি আপনার আগের যে হোস্টেলে ছিলেন একসঙ্গে, হ্যাঁ, সেখানকার সুপারভাইজার বা কোনো কিছু, তাই কি? না সুপারভাইজার না, মানে রুমমেট ছিলেন আপুটা। আপুটা সিনিয়র ছিল আপনার? সিনিয়র ছিলেন। তো এনার সঙ্গে আপনার অনেকদিন পরে পরিচয় হলো, তারপরে কি একসঙ্গে থাকা শুরু করলেন, ব্যাপারটা এরকম? না, ওনার সাথে পরিচয় হওয়ার পরে উনি আর কি আমার সবকিছু জানলেন, যে আমার মা কোথায় আছে, কি অবস্থা? আমি এখন কিভাবে আছি, Right. এগুলা জানতে চান। রাইট। তো জানার পরে যখন শুনলেন আমি হোস্টেলে আছি, তখন উনি আমাকে মানে অফারটা করেন যে তাহলে তুই এক কাজ কর, আমার বাসায় চলে আয়। আমার বাসায় আমি থাকি, আমার মা থাকে, আমার ছোট বোন থাকে, আর আমার ভাই থাকে, আমাদের সাথেই থাকলি। তো আমি তো তখন আমি ভাবলাম কি আচ্ছা ঠিক আছে যাই। তো আমি তো বুঝি না এরকম কিছু হবে। তো ওখানে যাওয়ার পরে দেখলাম ওনার যে ছোট ভাই, ও আবার আমাকে পছন্দ করে। তো ওকে আমি আবার তুই করেই বলতাম, ওরাও আমি ছোট ভাইয়ের মতোই দেখতাম। তো তখন হচ্ছে ছেলেটাই এক
পক্ষ থেকে আমি ছেলেটাকে অনেক বুঝাই যে দেখ আমি তো তোর ছোট, আমি তোর বড় বোনের মতো, এটা কখনো হয় না। এখন ওর কথা হচ্ছে যে ভাইয়া ও আমাকে যেটা বুঝাইলো যে আসলে তোমার তো কেউ নাই, আমাকে যদি বিয়ে করো তোমার একটা ঘর হবে, মা হবে, সবকিছুই হবে, তোমার তো একটা দরকার, তোমার তো ছন্ন ছাড়া জীবন। মানে আমি আমার ভাষায় বলতেছি, ওর মতো করে বলছে যে তোমার তো ছন্ন ছাড়া জীবন, তোমার নিজের একটা ঘর হবে, ইয়া হবে। তো এরকম তো আমি বলছি আমার ঘর টরের কোনো দরকার নাই, আমি যেমন আছি অনেক ভালো আছি, আমি এইভাবে থাকবো না। তো আমি ওদের বাসা থেকেও বের হয়ে আসি। তো ওদের বাসা থেকে যখন বের হয়ে আসি তখন আমি আমার এক ফ্রেন্ডের মানে কাজের ক্ষেত্রে পরিচয় হয়ে যায়, ফ্রেন্ডের ওখানে উঠি। তো হঠাৎ একদিন শুনতে পারি যে ছেলেটা 30টা ঘুমের ওষুধ খাইছে আর হচ্ছে পাগলামি করতেছে, মরে যাবে, ওর মা বটি টটি সবকিছু নাকি অন্য রুমে লুকায় আসছে। আর আমাকে ওদের বাসা থেকে অনবরত ফোন দিচ্ছে, আমি কারো ফোনই রিসিভ করতেছি না। তো একটা পর্যায়ে বিরক্ত হয়ে আমি ফোনটা রিসিভ করলাম। তো রিসিভ করার পরে শুনি যে ওর ছোট বোন কান্না করতেছে যে আপু একটু আপনি আমার বাসায় আসেন, ভাইয়া তো আর বাঁচবে না। তো তখন আমি ভাবলাম যে হয়তো আমি বলতেছি যে তাহলে তুমি ওকে ফোনটা দাও, আমি ওর সাথে কথা বলি। এখন ওরে ফোন, ও কথা বলবে না আমার সাথে, ওর ভাইয়ের একটাই কথা যে ওকে আসতে বলো, ও যদি আসে তাহলে কথা বলবো। তো আমি তখন হচ্ছে রাতে যাই ওর বাসায়। ওটা হচ্ছে নভেম্বরের 16 তারিখের ঘটনা। 16 তারিখ রাতে আমি ওদের বাসায় যাই। তো যাওয়ার পরে আমি দেখি যে ওই বাসায় অলরেডি অনেক লোক চলে আসছে। ওর পক্ষের মানে ছেলেটা একটা ফার্মেসিতে জব করতো। ওকে। ও পড়াশোনা কিছুই করে নাই, ছেলেটা একটা ফার্মেসিতে জব করে। তো ওর সবকিছু চলে আসছে, মানে ওর যে দোকানের যে মালিকের ওয়াইফ, মালিকের ভাই, ওর আরো আত্মীয় স্বজন সবাই চলে আসে। তো এখন আসার পরে দেখলাম সবাই আমাকে বুঝাইতেছে যে যে তোমাকে এত লাভ করে তুমি কেন তাকে বিয়ে করবা না, তুমি করো, তোমার জন্যই ভালো হবে, তোর তো কেউ নাই, এই সেই। তো আমার কথা একটাই যে না আমি করব না, আমি নাই, তারা আমার যতই বুঝাইতেছে আমি বলতেছি যে না আমি করব না। তো তখন না একটা আপু কি করে আমার ফোনটা নিয়ে নেয়, নিয়ে আমার সিমটা পুড়ে ফেলে। তো তখন হচ্ছে ওরা আমাকে মানে আমার সিমটা নিয়ে পুড়ে ফেলে। তো তখন আমাকে বলতেছে তোকে করতেই হবে, আমরা কিছু জানি না, এখন তোর জন্য তার আমাদের ছেলে আমি হারাইতে পারবো না, বিয়ে এটা করতে হবে তাই তো? হ্যাঁ ওকে। বিয়ে করতে হবে। আর ছেলেটার কথা এখন আমি নিরুপায় হয়ে ছেলেটারে বুঝাইতেছি যে দেখ তুই আমার সাথে এটা করিস না। আমি আচ্ছা ঠিক আছে, আমি তখন ওরে বলতেছি যে আমি তোকে পরে বিয়ে করি, তুইও তো ছোট, তুই বড় হ, এখন বিয়ের বা কি বুঝিস। তো ওর কথা না না আমি ওরেই বিয়ে করব, আজকেই করব, এরকম। তো তখন ওরা হচ্ছে আমাকে কি করে একটা কাজী অফিসে নিয়ে যায় ওই রাতের বেলা 11টায়। ঠিক আছে, আমরা এখান থেকে ফিরে আসবো। কি হলো সেটা আমরা জানবো, তবে বিরতির সময় যেহেতু হয়ে গেছে আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র 4 মিনিটের বিরতি। প্রিয় শ্রোতা, যারা ঈদের আমেজে আজকের এই জীবনের গল্পটা শুনছেন, আমি সবাইকে বলবো যে আজকের এই জীবনের গল্পটা অত্যন্ত শিক্ষণীয় একটা গল্প, এবং এমনও হতে পারে যে অনেকেই তার নিজের জীবনের অর্থ খুঁজে পাবে। আমরা বিনির জীবনের গল্পে আছি, তাকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ। 4 মিনিটের বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, 4 মিনিট পর আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. আরো একবার স্বাগত, শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। বিনির জীবনের গল্প শুনছি আমরা, এবং বিনির কাছেই ফিরতে চাই। আমার সঙ্গে যোগাযোগের ঠিকানা আমি আরো একবার বলছি, ওয়েবসাইটটি হচ্ছে www.rj-kebria.com। আমি আবারও বলি www.rj-kebria.com, দ্যাট ইজ rjkibria.com। ওখানে গিয়ে আপনি আমাকে মেইল করতে পারবেন, আমার অনুষ্ঠানগুলো ডাউনলোড করতে পারবেন, আমার সম্পর্কে, আমার অ্যাক্টিভিটিস নিয়ে যদি আপনার কোনো কোয়েরি থাকে ইন ডিটেল আপনি ওখানে আমার পোর্টফোলিও পাবেন। ওকে, আমরা কথা না বাড়িয়ে বিনির কাছে আবারও ফিরি। বিনি, আমরা যেখানটায় ছিলাম তারপর নিয়ে যে 11টার সময়। হ্যাঁ, তো আমাকে কাজী অফিসে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমার ওখানে জন্ম নিবন্ধন কিছু নাই। তো কাজী বলতেছে আমি বিয়ে করাতে পারবো না, ওকে। আমার লিগেল কিছু কাগজপত্র লাগবে। তো কাজী অফিসে যাওয়ার পরে এখন আমি কাজীকে বলতেছে আপনি বিয়ে করাবেন না, আমি এই বিয়েতে রাজি না। তো তখন কাজী বলতেছে না করাবো না। এখন ওনারা বলতেছে আমরা আপনাকে কিছু টাকা দিব। তো ওই বড় বড় ভাইয়ারা গেছে, ওনারা বলতেছে আমরা এই এলাকার, মানে ওনারা অনেক পরিচয় দিচ্ছে যে আমরা এই সেই, করাতেই হবে। তো উনি বলতেছে যে ঠিক আছে আমি করাতে পারবো, কিন্তু আমার তো কাগজপত্র লাগবে, নাহলে আমি কিভাবে করাবো। তো তখন হচ্ছে ওই দিন রাতে ওখান থেকে ব্যাক করা হয়। তো ব্যাক করার পরে রাস্তায় একটা মানে হুজুরের সাথে দেখা হয়। মানে আলটিমেটলি বিয়েটা হলো না, কাজী করালো না বিয়েটা ওই না, সময়টাতে। ওকে। কাজী বিয়েটা করালো না। ওকে। তো একটা হুজুরের সাথে পরিচয় হয়, ওইটা আবার ওই ছেলেটার পরিচিত ছিল। হুজুরটা। হ্যাঁ, তো ওকে। ওনাকে বলে, তো
তো ওই বড় ভাইয়ারা বলে যে এরকম এরকম ওকে তো এখনো বিয়ে করতে যাচ্ছে, এরকম পাগলামি করতেছে। তো হুজুরটা বাসায় এসে উনি রাতের বেলা সরা কাবিন করে। সরা কাবিন কি জিনিস? সরা কাবিনটা হচ্ছে আমিও জানতাম না, ওই দিন জানলাম। মানে ওই দিন রাতে উনি হচ্ছে আমার নাম লেখে, ছেলেটার নাম লেখে, আর হচ্ছে মানে দোয়া টোয়া পরে সবাইকে আর কি মোনাজাত টোনাজাত ধরায়, এইভাবেই আর কি করে। এটাকে বলে সরা কাবিন। হ্যাঁ, আমার জানা মতে ধর্মে এই ধরনের কাবিন কবিনের কোনো নিয়ম নাই। আমিও এরকম শুনি না, মানে ফার্স্ট টাইম শুনছি। আপনাকে জানানো হয় না এই বিষয়টা? না, আমি ছিলাম ওখানে উপস্থিত, মানে দেখলাম ওরা এরকম করতেছে। আচ্ছা, তো করা কিন্তু আপনাকে জিজ্ঞেস করেনি যে বিয়ে আপনি করছেন কিনা, হ্যাঁ, আমি কবুল কিনা? বলছি। কবুল বলেছেন আপনি? না, ওই দিন কবুল বলা হয়নি। তাহলে ওই দিন হচ্ছে ওইভাবেই আর কি করায়, নাম টাম নিয়ে হ্যাঁ। দোয়া টোয়া পরে আর কি। ওকে পরে ওকে ওকে, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। ওর সরা কাবিন, ধরাকে সরা জ্ঞান করা নামে একটা আমি বাগধারা বা প্রবাদ প্রবচন জানি, ধরাকে সরা জ্ঞান করা, কিন্তু সরা কাবিন নামে কোনো কিছু জানা নেই। যাই হোক, বলুন তো তারপর। তখন হচ্ছে আমাকে রেখে, মানে ওই হুজুরটাও পড়াতে চায় না যে না এরকম একটা ঘটনা, আমি যদি মেয়েটার সাথে ছেলেটার এখন বিয়েটা দিয়ে দেই, হুম। তো মেয়েটা যদি চলে যায় তখন এটা দায়ভার কে নিবে? হুম। হুজুরটা বলতেছে, পরে বলতেছে আমাদের দায়িত্ব, আপনি পড়ানোর কাম পড়ান। তো উনি ওভাবে করে চলে যায়। তো ভালো কথা, আমি ছিলাম। এখন আমি যদি ওয়াশরুমেও যাই, ওর বোন অথবা ওর মা কেউ না একজন আমার পিছনে Follow পিছনে করে। থাকবেই। হুম। মানে আমি কিন্তু আমার মধ্যে এটা কাজ করতেছে যে আমি এখান থেকে পালাবো, যে কোনো উপায়ে হোক আমি পালাবো, আমি বিয়ে করবোই না। তা আমার পক্ষে পসিবল হয় না। পরের দিন হচ্ছে ওনারা একদিনের মধ্যে জন্ম নিবন্ধন বানায়। তো আমার বয়সটা বাড়ায়া ওনারা হচ্ছে একদিনের মধ্যে জন্ম নিবন্ধন বানায়, আমারও বানায়, ছেলেটাও বানায়। বানায় টানায় হচ্ছে বিকেলের দিকে কাজী আনে। এখন হচ্ছে সবাই আমাকে ধরছে যে না, তোমাকে বলতেই হবে, আমরা কিচ্ছু জানি না, তুমি দরকার হলে বিয়েটা করো, বিয়ে করার পরে তুমি চলে যাও, আমরা ওইটা দায়ভার তোমাকে কিচ্ছু বলবো না, বাট বিয়েটা তোমাকে করতে হবে, এটাই। মানে ছেলেটার বোন আমাকে বলতেছে, আরে ধুর, কিছু হবে না, তুই বিয়েটা করে দরকার হলে তুই চলে যাইস, তোরে কে কি করবে? তা আমি বলতেছি, এটা কোনো কথা হলো নাকি যে বিয়ে করলাম চলে গেলাম? তখন তো আমার তো একটা নাম পড়েই থাকবে, আমার তো একটা কালি পড়েই যাবে যে ও ম্যারিড। তো যাই হোক, বিয়েটা হলো, আমিও কবুল বলছি ওদের এক প্রকার ফোর্সের কারণে। তো যখন বিয়েটা হয় আমি ছিলাম ওখানে, তো ওরা ওদের মতো করেই চলতেছে, আমিও আমার মতো করে চলতেছে। আমি আবার জব নিলাম, জব করতেছি এদিক থেকে। থাকলেন আপনি বাসাতে? হুম। ওকে। তো আমি 2 মাস চেষ্টা করছি পালানোর, কিন্তু আমি পারি নাই। তো তখন একটা পর্যায়ে ভাবলাম কি যে থাক, বিয়ে যখন হয়েই গেছে থেকে যাই, কই মানিয়ে যাবো, নি। ওকে। কই আর যাবো, এখানেই থাকি। তো তখন হচ্ছে আমি ওখানে থাকতে থাকি। থাকার পর হচ্ছে আমিও জব করি, ছেলেটাও জব করে। তো ফার্স্টে ওরা একটা রুমের বাসায় ছিল, পরে 2 রুমের বাসা নেওয়া হয়। তো আমি অনেক সাপোর্ট দিছি ওদের ফ্যামিলিতে। ছেলেটা তখন বেতন পাইতো মাত্র 7,000 টাকা ওই সময়। তো আমার বাসা ভাড়াই ছিল 9,000 টাকা। হুম। তো আমি তখন জব করতাম, আমার স্যালারি ছিল 15,000 টাকা। আমি নিকেতনে একটা অফিসে জব করি পার্মানেন্ট। তো ওখানে আমি টানা 6 মাস জব করছি। তো আমি ওখানেও সেম কাজটাই করতাম, যে আমার স্যালারি যত টাকা পুরো টাকাটাই তুলে দিতাম। শাশুড়িকে নর্মালি মেয়েরা আম্মা বলে বা এরকম ভাবে সম্বোধন করে, আমি মাই বলতাম। ওর ছোট বোনটাকে আমি আমার বোনের মতো করেই দেখলাম, মানে ওর ফ্যামিলিটাকে আমি অনেক আপন করে নিছি। আমি অনেক করতাম। তো আমার এটা দেখে অনেকে বলতো যে না, আসলে আপনারা অনেক ভালো একটা বউ পাইছেন যে এতটা সাপোর্ট করে। এরকম তো এখন হয় না যে বউ নিজের টাকা পর্যন্ত আপনার হাতে তুলে দেয়। তো এরকম আমি আমার মতো করে চলতে থাকি তাদের মতোই। তো হঠাৎ করে আমার বিয়েটা 2013-তে হয় নভেম্বরে। 14টা ভালোই যায়। 15-র দিকে এসে মাঝামাঝিতে দেখি তাদের মধ্যে কিছু পরিবর্তন আসে। যখন হচ্ছে আমরা কোথাও মানে ওর খালার বাড়িতে যাই বা গ্রামে যাই, তখন সবাই বলে যে বউয়ের কি আছে, কি পাইছেন ছেলেরে বিয়ে দিয়ে? তো তখন বলে যে কেন বিয়ে করাইছেন, আপনি তো অন্য জায়গায় বিয়ে করাইলে আপনার ছেলের একটা শ্বশুর বাড়ি হইতো, আরে আপনার ছেলেটা কি কপাল পোড়া, একটা শ্বশুর বাড়িও নাই। এভাবে বলে যে জমি জমাও পাইতেন, অনেক কিছুই পাইতেন। তো হচ্ছে আমার ননদটা আবার অনেক ভালো ছিল। তো আবার বলে যে আমার ভাবি তো চাকরি করে, আমার ভাবি চাকরি করে যত টাকা পায় সব তো আমাদেরই দেয়। তা ওই হিসেব করলে তো আমরা অনেক কিছুই পাইছি। তো হঠাৎ করে দেখলাম ওদের মধ্যেও চেঞ্জ আসলো। এখন ওরা ভাবতেছে যে ওরা যেটা করছে ভুল করছে। ওদের ছেলেদের এখন কোনো মানে শ্বশুর বাড়ি নাই, কোনো কিছু নাই, আমি ছাড়া ওদের আর কিছুই নাই। তো একটা সময় সবার মধ্যেই দেখলাম চেঞ্জ আসছে, আমার যে হাজবেন্ডটা ছিল ওর মধ্যেও চেঞ্জ আসে। তো পরে যেটা হলো যে 2016-তে এসে ফার্স্টের দিকে, তখন ওদের নিজের থেকেই মানে ওরা আমাকে রাখবে না, আমি আর মানে ওদের সাথে থাকতে পারবো না। এখন তো আমি থাকতে পারবো না, আমার কথা হচ্ছে আমি থাকবো, ওরা আমাকে রাখবে না। ওরা আরো ভালো কোথাও সম্বন্ধ করবে। আর ছেলেটা তো আমার বয়সে ছোটই ছিল। একটা মেয়ে যত তাড়াতাড়ি ম্যাচুরেট হয় একটা ছেলে কখনো তো হয় না। তো ও দেখলাম ওর ফ্যামিলি। আপনার চেয়ে বয়সে ছোট ছিল হ্যাঁ, ছেলেটা? কত বছরের ছোট ছিল? 1 বছরের ছোট। ওকে। এখন হচ্ছে ও দেখি ওর ফ্যামিলি যা বলে ও তাই বলে। তো আমি ওর অনেক বুঝাইতাম যে তুমি আমাকে বিয়ে করলা যে আমার একটা ঘর হবে, আমার একটা থাকার জায়গা হবে, বাট এখন যেটা হচ্ছে আমি কই যাব,
আমি তো একদম নিরুপায়, আমি তো মানে শুধু ধাক্কাই খাইতেছি জীবনে। আমার 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 কি আছে, আমি ওকে বলি তো বলতেছে আমি কিছু জানি না, আমার মা যা বলবে তাই, আমি এখানে কিছু বলার নাই। তো আমার এতটা কষ্ট লাগে যে আমি আমার শাশুড়িকে বলি যে আমি তো আপনাদের কখনো পরের মতো করে দেখি নাই। আমি সবসময় শুনে আসি যে বউরা কখনো আপন হয় না, কিন্তু আমি আমি যথেষ্ট করছি, আমার নিজের যতটুকু ছিল সবটুকু দিয়ে আপনাদের করছি। আমি ভাইয়া ওদের ঘরে যাওয়ার পর আমি ফ্রিজ কিনছি, টিভি কিনছি, আমার ঘরটা আমি অনেক সুন্দর করে সাজাইছি, যে আমি এই ঘরে, এটা আমার ঘর। এভাবেই আমি ছিলাম, ওদের খুব আপন করেছিলাম। তো তখন 2016-তে এসে এখন এমনই আমার আসলে নিয়তি যে ডিভোর্সটা আমাকেই দিতে হবে, ওরা আমাকে দিবে না। এখন কথা হচ্ছে ডিভোর্স আমরা কিছু জানি না, ডিভোর্স তোমাকেই দিতে হবে। এখন আমি ডিভোর্স কিভাবে দিব, আমি কই যাব, কার কাছে যাব? তো তখন আমি ওই বাসা থেকে বের হয়ে আসি, আমাকে শুধু কাপড় চোপড় কয়টা নিয়েই আসতে পারছি। আমি যখন আসি আমার কাছে কোনো টাকাও ছিল না। তখন হচ্ছে আমি আর কি ফেয়ার করছিলাম, মানে কাজ, এর মধ্যে অনেক কাজই করছি, আমার অনেকগুলো এক্সপেরিয়েন্স আছে। তো একটা জায়গায় আমি মনে হয় 9,000 টাকার মতো পাইতাম। তো লাস্ট ভরসা আমার ওইটাই যে এটা নিয়ে আমাকে চলতে হবে। তারপর তো তখন আমি মার্চের দিকে চলে আসি ওদের বাসা থেকে এসে, তো তখন আমি জাস্ট কাপড় চোপড় কয়টাই আনছি, আর কিছুই আনি নাই। তো আমি একটা বাসায় উঠি, আমার একটা ফ্রেন্ডের সাথে পরিচয় হয়, ওর সাথে উঠি, ওর সাথেই ছিলাম। তো ফ্রেন্ডের বাসায় উঠার পর এখন ওকে আমি বললাম যে দেখ এখন তো আমার ডিভোর্স তো দিতে হবে, আমি এটা কিভাবে কি করব? তো ও আমাকে বলল যে ঠিক আছে, চল আমরা যাই। তো আমি তখন হচ্ছে আমার কাছে আমার কাবিননামাটাও ছিল না, ওটাও কাজী অফিসে ছিল। কোন কাজী অফিসে বিয়ে হয়েছে এটাও আমি, মানে কাজীকেও আমি চিনতাম না, ওকে, কোন কাজী অফিস থেকে হয়েছে এটাও আমি জানতাম না, কারণ আমার বিয়েটা জোর করে দেওয়া হয়েছে, আমি এত খোঁজ নেই নেই। তো তখন হচ্ছে আমি ওদের ফ্যামিলির সাথে যোগাযোগ করি যে আমার তো ডিভোর্স দিতে গেলে কাবিননামাটা দরকার, এখন আমার বিয়েটা কোন কাজী অফিস থেকে হয়েছে কিভাবে হয়েছে আমার একটু জানার দরকার। তো ওরা আমাকে ঠিকানাটা দিল। তো ঠিকানাটা দেওয়ার পর এর মধ্যে আবার ওরা যেটা করছে যে আমি যখন চলে আসছি, ওরা আমার এগেনস্টে যায় আবার জিটি করছে, যাতে আমি কোনো স্টেপ না নিতে পারি। ওকে, যে ওরা ভাবছে যে আমি হয়তো ওদের বিরুদ্ধে যাব, থানায় কেস টেস করব, কিছু করব। তো ওরা দেখলাম আমার বিরুদ্ধে স্টেপ নিয়ে আবার ওরা আমাকে ফোন দিয়ে বলতেছে হ্যাঁ তুমি যদি কিছু করো তাহলে কিন্তু কিছু করতে পারবা না, আমরা কিন্তু জিটি করে রাখছি। কি বলে জিটি করছেন যে মেয়ে চলে গেছে, স্বেচ্ছায় চলে গেছে হ্যাঁ ও বাড়ি সংসার থেকে। করবে না, হুম। ওর পক্ষে সংসার করা পসিবল না, ও চলে গেছে। তো আমি তখন কি করব, আমি জাস্ট একটা হাসি দিলাম যে না, আসলে ভালো, যা করছেন আমার আসলে কিছু বলার নাই। তো আমি ফোন রেখে দিছি। তো তখন হচ্ছে ওনারা আমাকে আবার বলল যে তো যত তাড়াতাড়ি পারো এটা তুমি ক্লিয়ার করো। তো তখন আমি একটা কাজী অফিসে গেলাম, যে হচ্ছে কথা বললাম যে আঙ্কেল ডিভোর্স কিভাবে কি করতে হয়। তো উনি বললো তোমার কাবিননামা লাগবে, তোমার হচ্ছে ভোটার আইডি কার্ড লাগবে, হুম। আর জন্ম নিবন্ধন যদি থাকে তাহলে তোমার জন্ম নিবন্ধনও লাগবে, ওকে, যেটা যে আর হচ্ছে তোমার ছবি লাগবে, এগুলা নিয়ে আসবা। তো আমি তখন ভোটার আইডি কার্ড, ছবি, এখন আমার কাছে শুধু আমার কাবিননামাটা নেই। তো ওদের আবার ফোন দিলাম যে আমার তো কাবিননামা কোত্থেকে আনবো, কি আমাকে বলতে হবে। তো তখন হচ্ছে আমাকে ঠিকানা দিল, কাজী অফিসে গেলাম, ওখান থেকে আবার 500 টাকা দিয়ে আমি কাবিননামা উঠালাম। উঠায় হচ্ছে কাজী অফিসে যাই, ওখানে আমার 3,500 টাকার মতো লাগছে। তারপরে হচ্ছে আমি আর কি ডিভোর্সটা দেই। কত বছরের সংসার? 3 বছরে, মানে 13-তে বিয়ে হয়েছিল, 16-তে এসে ক্লোজ হয়ে গেছে। 3 বছরের সংসার। হ্যাঁ 13-তে হয়েছে আমার, 16-তে কোনো এসে। বাচ্চা কাচ্চা ট্রাই করেননি বা না, নেননি এর মধ্যে? না। ওকে, তারপর? আমি ডিভোর্সটা দিয়ে দিই, দিয়ে দেবো, ওরা ডিভোর্স পেপার পাওয়ার পরে আর কিছু করেনি, ওরা আমার সাথে কোনো যোগাযোগই কোনো করেনি। মোহরানা দেন মোহরানা কিছু ছিল না বিয়ের সময়? হ্যাঁ ছিল, কত টাকা ছিল? 1 লাখ টাকা ছিল। ওই কিন্তু টাকাটা দেয়নি? না, ওখানে লেখা ছিল যে ওরা আমাকে 50,000 টাকা দিয়ে দিছে। ও অলরেডি উসুল করে দিয়েছে 50,000 টাকা, এইভাবে লেখা ছিল? হ্যাঁ না মিথ্যা করা যেটা মিথ্যে বলে? ছিল, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। কিন্তু আমার বিয়েটা পুরোটাই মিথ্যে ছিল, আমার বয়স বাড়ায় দেওয়া হয়েছে, আমার ইচ্ছা ছিল না। আবার কাবিন কত করছে তাও আমি জানতাম না, ওখান থেকে আবার লেখা আছে যে 50,000 টাকা আমাকে দিয়ে দিছে। 50,000 কেন, আমি 5 টাকাও পাইনি। বরং উল্টো আপনি দিয়ে এসছেন, হ্যাঁ সংসার করে করে টিভি ফ্রিজ এগুলো সব কিনে কিনে দিয়েছেন। কিনে দিয়েছি, যে আমি তো তখন তো জানতাম না যে এরকমটা হবে। আবার যখন ডিভোর্সটা হয়ে যায়, তো তখন আমি রেগুলার আর কি কাজ করতেছি। কাজের ক্ষেত্রে যেটা হয় যে এখন সবাই গ্রাজুয়েশন চায়, রাইট। কিন্তু আমি ইন্টার পর্যন্ত পড়েছি। ওকে, তারপর? আমি এখন ফলস দিয়ে আর কি আমার জবটা নিতে হচ্ছে। ফলস সার্টিফিকেটটা কোথা থেকে তুললেন? সার্টিফিকেট তুলি নাই, তাহলে? মানে আমার হচ্ছে সিভিটা দেয়া, সিভিতে আমার সিভিতে দেয়া ফলস, আছে। আলটিমেটলি কেউ সার্টিফিকেট চায় না, সে কারণে আপনি সিভিতে একটা হ্যাঁ, ফলস কিছু অ্যাড করলেন। হ্যাঁ। এটা কখন করতে বাধ্য হলেন? যখন হচ্ছে দেখলাম যে এখন সবাই গ্রাজুয়েশন চায়, মানে কমপ্লিট না হলেও তোমাকে রানিং হতে হবে। তো তখন হচ্ছে আমি এখন কি করব, আমার তো 2টা সার্টিফিকেট আছে, আরেকটা তো আমার নেই।
তখন আমি যেটা করলাম যে আমি আমার সিভিতে আমি অনার্স বসায় দিলাম যে আমি অনার্স রানিং করতেছি, সেকেন্ড ইয়ার। এই যে কিছুদিন আগে চেঞ্জ করলাম, এখন থার্ড ইয়ার। আসলে আমি এটা যেটা করছি আমার কিছু করার নাই, কিন্তু আমার অনেক এক্সপিরিয়েন্স ভাইয়া, আমি অনেক কাজ করছি। যে আমাকে যেখানে দাঁড়া করায় দিবেন, যে কাজ দিবেন আমি করতে পারবো নির্দ্বিধায়, আমার কাজ করতে কোনো প্রবলেম নাই। কিন্তু আজকে আমার একটা সার্টিফিকেট নাই বলে আমাকে কেউ কোথাও পার্মানেন্ট জব দিচ্ছে না। কি কি কাজ করেছেন আপনি? আমি এই পর্যন্ত যত ইভেন্ট অ্যাক্টিভিশন আছে ভালো ভালো, স্যামসাং বলেন, সনি র্যাঙ্কস বলেন, RRM গ্রুপ বলেন, ওদের যত ইভেন্ট প্রোগ্রাম আছে, তারপর হচ্ছে ফ্যাশন প্রোগ্রাম আছে, তারপরে হচ্ছে আপনার মেলা যেগুলো হয় চিনমৈত্রীতে, তারপরে হচ্ছে বসুন্ধরা আবাসিকে যেই মেলাগুলো হয় প্রত্যেকটা ফেয়ার, তারপরে হচ্ছে বাণিজ্য মেলায় আমি কাজ করছি টানা 4 বার এইবার সহ। এখন আমাকে যদি কেউ বলে যে তুমি ট্রেন আপ করাও, আমাকে জাস্ট দিলেই হবে যে তুমি এই বিষয়টার উপরে ট্রেন আপ করাবো, আমি সেটাও করাতে পারবো। যদি আমাকে বলে যে তুমি টিমটা দেখো, আমি টিমটাও দেখতে পারবো। আমার এক্সপিরিয়েন্স প্রচুর, কিন্তু আমার একটা জব হচ্ছে না, কারণ আমি গ্রাজুয়েশন না। জবের অফার আসে, তা আমাকে বলে আপনি কি গ্রাজুয়েশন কমপ্লিট করছেন? তখন আমি বলি যে না, আমি তো সিভিতে দেয়া আমি তো থার্ড ইয়ারে পড়ছি। তো বলে যে থার্ড ইয়ার হলে হবে না, আপনার কমপ্লিট লাগবে। তো মাঝে মাঝে এইটা ভেবে কষ্ট লাগে যে এত কিছু করলাম, কিন্তু কেউ কখনো আসলে মূল্য দিল না। না, সেটা তো অবশ্যই, আপনার জায়গা থেকে কষ্টের একটা জায়গা আছে, কিন্তু পড়াশোনার সুযোগটা কি হলো না না, এরপরে? পড়াশোনার সুযোগটা আমার আর হয়নি, কারণ জব, সংসার, এই সবকিছু গুছায় নিতে আর লাইফে যেই ধাক্কাগুলো খেতে খেতে এসেছি, আমার আর হয়নি সম্ভব যে আমি পরে ভর্তি হব। বা আমি এইচএসসি কমপ্লিট করছি 2013-তে, তারপরে আর আমার পড়াশোনা করার সুযোগটা হয়নি। ওকে, তো হয় না যে অনেকে তো ওপেন ইউনিভার্সিটিতে ট্রাই করে বা অন্য শান্তকালীন কোর্সে ট্রাই করে, কখনো চেষ্টাও করেননি? না, আমি কখনো ট্রাই করিনি। এইবার ইচ্ছা আছে যে এখন করব, ট্রাই করব। এখন কিভাবে দিন চলতেছে? এখন আমার দিন চলতেছে, আমি ওই যে আমার ফ্রেন্ডের সাথে উঠছিলাম, ও রিসেন্টলি চলে গেছে। ও একবারে ঢাকা ছেড়ে বাড়িতে চলে গেছে, ওখানে ওর বাবা মার সাথে থাকবে। এখন আমি একাই আছি, জব করতেছি, দিন শেষে বাসায় যাই, বাসায় গিয়ে যে রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি। এখন আমি আর কারোর সাথে মিশি না, আমি একদম টোটালি একাই থাকি, ওইভাবে আর কারোর সাথে মিশি না। আমার এই যে 2016 ডিসেম্বরে একটা ভাইয়ার সাথে পরিচয় হয়, ওনার সাথে নর্মালি অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে কথা বলি। তো উনি ফার্স্টে আমার বিষয়ে কিছুই জানতেন না, দেন হচ্ছে ওনাকে আমি সবকিছু বলি। তো বলার পর থেকে দেখা গেছে এখন শুধু আমার ওনার সাথেই কথা হয়। মানে কি ফ্রেন্ডশিপ আর বয়ফ্রেন্ড? ফ্রেন্ডশিপ, Friendship. বয়ফ্রেন্ড না। ওকে, ফ্রেন্ডশিপ। আর আমার একটা মেয়ে বন্ধু আছে, খ্রিস্টান, তো এই দুজনের সাথেই এখন আপনার পুরো পৃথিবী বলতে এই দুজন মানুষের সঙ্গে হ্যাঁ, আপনার ওঠা বসা। এখন উঠা বসা। আপনার বয়স মাত্র 21 বছর, আপনি যেটা বলছিলেন একটু আগে। তো 21 বছর বয়সের এখন যে জীবন বা যে জীবনের এক্সপিরিয়েন্স, সেটা তো আসলে একটা মানুষ সারা জীবন জুড়েও অনেক সময় পায় না। এত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আপনি গেছেন। আপনার ডেইলি রুটিনটা আমি একটু শুনি, আপনার দিন কিভাবে কাটে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে? আমার ডেইলি রুটিনটা হচ্ছে, আমি তো পার্মানেন্ট জব করি না, ইভেন্ট অ্যাক্টিভিশন গুলো করি। তো দেখা যায় যে যখন আমার কাজ থাকে আমি সকালে উঠি, যদি আমার কাজ হয় 8টা থেকে, তাহলে আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি টেডি হয়ে কাজে চলে যাই। কাজ শেষ করে বাসায় আসি, বাজার করি, রান্না টান্না করে। একা একা খেতেও খুব কষ্ট লাগে, আসলে একা থাকা অনেক কষ্ট। তো বাসায় আসি, খাওয়া দাওয়া করে ঘুমাই, রেডিও শুনে ঘুমাই, আবার সকালে উঠি কাজ করি। আর যখন কাজ থাকে না, আমি ঘরেই সারাদিন বসে থাকি, বাইরে। একা? হ্যাঁ। বিনোদনের মাধ্যম কি? রেডিও, অনলি রেডিও? অনলি রেডিও, আর কোনো মাধ্যম নাই। আর হচ্ছে কারোর সাথে মিশিও না, আমি যে বাসাটায় থাকি একটা ফ্যামিলি বাসায়, ওই ফ্যামিলি বাসায় হচ্ছে আপু থাকে। কত টাকা ভাড়া দিতে হয় ওখানে আমার এখন ভাড়া হচ্ছে 3500 টাকা। যদি কোনো কারণে আপনার মাসে টাকা না থাকে, আপনার ইভেন্ট না থাকলো, তখন কি হয়? এরকম এখনো হয় নাই, দেখা গেছে রাখি কিছুটা সঞ্চয়। আমি ওই বাসাটাও এখন ছেড়ে দিছি, ঈদের পরে আর কি অন্য একটা বাসায় উঠবো। তারপরেও তো বলতে পারি দিন এনে দিন খাওয়ার মতো হ্যাঁ, অবস্থা। দিন এনে দিন খাওয়ার মতো। বিরতি নিব প্রিয় শ্রোতা। একটা মানুষ হাল না ছাড়া মানুষ, এবং এই যে বিনি, আজকের 21 বছরের বিনি, ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ও এত কিছুর পরেও জীবনে হাল ছাড়েনি, বাবার কাছে যায়নি। মা চলে যাওয়ার পরে নিজের আত্মীয় স্বজনের কাছ থেকে যেভাবে প্রতারিত হয়ে ঢাকা শহরে পা বাড়িয়েছে, সমাজের কাছ থেকে, নিজের সংসারের কাছ থেকে, স্বামীর কাছ থেকে, সব জায়গা থেকে ঘাত প্রতিঘাত নিয়ে 21 বছরের বিনি এখনো স্বপ্ন দেখে। সেই স্বপ্নের জায়গাটাতে ফিরে আসতে চাই মাত্র ছোট্ট একটা বিরতির পরে। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং যারা এখানে আসতে চান নিজের জীবনের গল্প বলার জন্য, বিনির মতো করে একটু মন খুলে বলতে চান মনের কথাগুলো, এটা এমন একটা প্ল্যাটফর্ম যে একবার আপনি জীবনের গল্পটা বললে এটা কখনোই আর হারিয়ে যাবে না। মানুষ মরণশীল, একসময় হয়তো আপনি মারা যাবেন, কিন্তু আপনার এই জীবনের গল্পটা থেকে যাবে। এটা নেটে চলে যায়, ওয়েবসাইটে চলে যায়,
এটা ইউটিউবে চলে যায় এবং এটা কখনো হারিয়ে যাবে না। তো চিন্তা করে দেখুন, লাখ লাখ মানুষ এই পৃথিবীতে, কোটি কোটি মানুষ, তার মধ্যে আপনার একটা গল্প, যে গল্পটা হয়তো হাজার মানুষকে কাঁদাবে, হয়তো হাজার মানুষকে হাসাবে, হয়তো একজন মানুষকে জীবনে স্বপ্ন করতে সাহায্য করবে। তো আপনার যদি এরকম কোনো গল্প থাকে যেটা আপনি সমাজকে বলার মতো মনে করেন, আপনি আসতে পারেন। অথবা দরকার নেই, কিছুই মনে করার দরকার নেই, শুধু মনটাকে হালকা করার জন্য আমাদের এখানে আসুন, আমরা মনোযোগ দিয়ে আপনার গল্পটা শুনবো। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আমি আবারও বলছি 09613892 ফোন করবেন এই নাম্বারে, এবং ফোন করার পরে আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, নামটাও বলবেন, তারপর আপনার জীবনের গল্পের মূল বিষয়টি বলবেন, আমি আপনার সঙ্গে যোগাযোগ করব। চলে আসতে পারেন আমার ওয়েবসাইটেও। আমার ওয়েবসাইটের ঠিকানা www.rjkebria.com, দ্যাট ইজ rjkebria.com। ওখানে আমার সবগুলো সোশ্যাল সাইটের লিঙ্ক দেওয়া আছে, আমার নিজের প্রোফাইল, ফেসবুক পেজ, ইউটিউব লিঙ্ক সবগুলো দেওয়া আছে। ওখানে থেকে আপনারা ক্লিক করে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, লাইক দিতে পারেন। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. আরো একবার স্বাগত প্রিয় শ্রোতা। 5 মিনিট পর আমরা শুরু করেছি ক্লোজ আপ প্রেজেন্স Hello 8920, বিনির জীবনের গল্প নিয়ে আমি আবারও ফিরে আসলাম। গল্পটা একেবারে শেষের দিকে রয়েছে, বিনিকে কিছু প্রশ্ন করব। সেই জায়গাটাতে যাবার আগে আপনাদেরকে বলতে চাই, যারা এখানে জীবনের গল্প বলার জন্য আসতে চান প্লিজ আমাকে ফোন করবেন। আমার নাম্বারটি হচ্ছে 09613892 আমি আবারও বলছি 09613892 হ্যাঁ, যে জায়গাটা আমরা ছিলাম, যে ডেইলি রুটিন, এবং সেখানে আপনি বলছিলেন যে ছোট্ট কিছু সঞ্চয় হয়েছে ব্যাংকে, যেটা হয়তো বা এখনো এরকম দিন আসেনি যে একেবারে কাজ ছাড়া বসে থাকতে হয়েছে। তো সবকিছু মিলিয়েই এখন দিন চলে যাচ্ছে। স্বপ্ন ছাড়া তো কখনো মানুষ বাঁচতে পারে না। আমরা যে অবস্থায় থাকি না কেন, একজন ভিক্ষুক যিনি পথে ভিক্ষা করেন তারও একটা স্বপ্ন থাকে যে আজ থেকে 5 বছর পরে এরকম জায়গায় থাকতে চাই, বা এটা করতে চাই, ওটা করতে চাই। কোনো স্বপ্ন কি আছে? স্বপ্ন একটা আছে। এখানে হচ্ছে ভাইয়া একটা কথা বলি। তো ভাইয়া, আমার মা যখন অনেক অসুস্থ ছিল, যখন আমি আর কি আমার মার খুব কাছে ছিলাম, তখন আমার মা একদিন আমাকে একটা কথা বলেছিল যে আমি যদি কখনো মারা যাই, আমি যেদিন মারা যাব সেদিন পরের দিন তুইও পারলে মারা যাই, তোর এখানে থাকার দরকার নাই, কারণ তুই যদি এই পৃথিবীতে থাকিস তোর অনেক কষ্ট পাইতে হবে। আসলে পৃথিবীতে যার মা থাকে না তার আসলে অনেক কষ্ট। তো মাঝে মাঝে মার এই কথাটা খুব মনে পড়ে, কিন্তু আমার মধ্যে কখনো এটা আসে নাই যে আমি এত কষ্ট করে এই পর্যন্ত আসছি, বাট আমার মধ্যে কখনো এটা কাজ করে নাই যে আমি মারা যাব, আমি আত্মহত্যা করব, বা কখনো আল্লাহর কাছে এই প্রেটাও কখনো করি নাই যে আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, আমি আমি বাঁচতে পারতেছি না, আমার অনেক কষ্ট হচ্ছে। এখন আমার আসলে ভাইয়া জীবনে একটাই স্বপ্ন যে এই পর্যন্ত যাই করছি, অবশ্য কখনো আমি এইটুকু বিশ্বাস আছে যে আমি কখনো কারো কোনো খারাপ করি নাই। রাইট। স্বপ্নের জায়গাতে যাওয়ার আগে একটু জানতে চাই, এরকম সিচুয়েশনে থাকলে অনেক সময় দেখি যে একটা মানুষ হয় ড্রাগ অ্যাডিক্ট হয়ে যায়, অথবা ধরো তুমি করে চলে আসছে বারবার, সেটা তুমি সকার স্টুডেন্ট বলেই হয়তো বা হচ্ছে, সেটা যেটা হচ্ছে যে হয় না যে বিপথে চলে যাওয়ার একটা সুযোগ থাকে, বিশেষ করে মেয়েদেরকে তো বাধ্যই করা হয়, বিভিন্নভাবে বাধ্য করা হয়। তো এত প্রতিকূল অবস্থার থাকার পরেও আপনি সেই জায়গাটায় যাননি, যেভাবেই হোক না কেন নিজেকে সেভ করেছেন, সৎ পথে রোজগার করছেন, সকাল 10টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত 12 ঘন্টা পরিশ্রম করে মাসে কিছু পয়সা পেতেন, ওই পয়সা দিয়ে হালাল রুজি করেছেন, যা পেয়েছেন খেয়েছেন নিজে রান্না করে, কখনো হয়তো খাবারও পাননি, হয়তো একবেলা দুবেলা অভুক্ত থেকেছেন, সে গল্প হয়তো বা এখানে আসেনি। তো এরপরও কি স্বপ্ন দেখা যায়? এরপরও মানুষ স্বপ্ন দেখে? আমি দেখি। আসলে ভাই আমি, হ্যাঁ এটা ঠিক, ইভেন্ট লাইনে কিন্তু অনেক ঘটনাই ঘটে। তো আমার একটা এক্সপেরিয়েন্স আছে, আমি যখন ইভেন্ট করি, কোনো একটা অফিসের নামটা আমি বলতে চাচ্ছি না, ওকে। তো ওই অফিসে যখন আমি ফার্স্ট ইন্টারভিউ দিতে যাই, ইন্টারভিউ রুমে একটা স্যার আমাকে বলে যে তুমি ইন্টারভিউ নেওয়ার পরে যে তুমি বসো, তোমার সাথে আমার কথা আছে। তো আমি বসলাম, দেন ইন্টারভিউ নেওয়া শেষ হলো, উনি আমাকে পার্সোনালি ডাকলেন, ডেকে বললো যে উনি আমাকে একটা প্রপোজাল দেন যে তুমি যদি এটা করো আমি তোমাকে 2 লাখ টাকা দিব। 2 লক্ষ টাকা দিব? হ্যাঁ, ওকে। যে তুমি এটা লোভনীয় প্রপোজাল আপনার জন্য অবশ্যই। হ্যাঁ, যে 2 লাখ টাকা তো আসলে আমার জন্য অনেক কিছু। রাইট। যে তুমি, উনি হয়তো আমার গল্পটা জানেন না, কিন্তু উনি আমাকে প্রপোজ করছেন। তো তখন আমি জাস্ট ওনাকে একটা কথাই বললাম যে আসলে আমার এইভাবে টাকার দরকার নেই, আর আমি ওইরকম মেয়েও না। আমি যেভাবে আসছি, আপনার যদি আমাকে ভালো লাগে আপনার কাজটা আমাকে করতে দেন, আমি আপনার কাজটা যেভাবে করার দরকার আমার দিক থেকে আমি সেইভাবে আপনাকে ভালোভাবে করে দিয়ে যাবো। কাজটা হয়েছিল, কিন্তু আমি ওখানে যাইনি। আচ্ছা। কারণ আমার নিজের কাছে খারাপ লাগছে যে লোকটা আমাকে এইভাবে বলতে পারছে,
আমি তার কাজটা করব। কাজের থাকা অবস্থায় যদি সে আমার কোনো স্টেপ নেয়, এই জন্য আমি ওইটা ভেবে আর যাইনি। আপনার যখন অসুখ হয় মাঝখানে তো আরো আগে আসার কথা ছিল এই হ্যালো ইট 9 টুজডে, আমি নিজে ফোন দিয়েছিলাম আসার জন্য। তো আপনি বলছিলেন যে ভাই আমি তো অসুস্থ, আমি আসতে পারছি না। এই অসুখের সময় কে থাকে পাশে? অসুখের সময় আসলে আমার পাশে কেউ থাকে না। সত্যি কথা বলতে এই সময়টাই আমার অনেক কষ্ট লাগে। আমি তখনই একটু আল্লাহকে বলি যে আমাকে একটু ধৈর্য দাও, আর কিছুই লাগবে না। কারণ অসুস্থ হলে দেখা যায় ভাই, আমি মাঝখানে কয়েকদিন হসপিটালে ভর্তি ছিলাম। তো যখন ভর্তি ছিলাম, ওই যে একটা ভাইয়ের সাথে আমার কথা হয় বললাম, উনি আমাকে সাপোর্ট দিছে। ওকে। তো ওনার সাপোর্টে আমি ওই হসপিটালটা পার হয়ে আসছি। তো আসার পর এখন আবার আপনি যখন ফোন দিয়েছিলেন, তখন আমার হচ্ছে আমি চাইছি যে আমি আসবো, আমি অনেক শক্তি সঞ্চয় করছি যে আমি যত অসুস্থই থাকি আমি যাব। কিন্তু একটা পর্যায়ে দেখলাম ভাই আমার একা পক্ষে সম্ভবই না আসা। রাইট। তখন আমি আপনাকে বলছি যে আমি আসতে পারবো না। তো আমি টানা 4 দিন আমার জ্বরই ছিল। তো এখন সুস্থ হয়ে আমি আসছি। অসুস্থ সময় আসলে কেউ থাকে না। স্বপ্নের জায়গাতে আসতে চাই, যে স্বপ্ন কি দেখেন আসলে? এখন আমি আসলে একটা স্বপ্নই দেখি যে আমি, আল্লাহ আমাকে এমন একটা জায়গায় দাঁড়া করাক, যেখানে আমি আসলে দাঁড়া করাই, সেটা যেটাই হোক, ভালো অবশ্যই ভালো হতে হবে, আমি খারাপ পথে যাব না। ভালো কোনো একটা দিক থেকেই আমি আসলে, অনেক মানুষই তো কাজ করে, অনেক মেয়েরাই কাজ করে, অনেক মেয়েরাই অনেক পপুলার। তা আমি চাই যে আমি একটা জায়গায় দাঁড়াই যেখানে থেকে আমাকে সবাই চিনবে। যারা আমার সাথে যাই করছে, ভালো করছে খারাপ করছে, সবাই যেন ওই দিন আমাকে আবার নতুন করে চিনে। যে না, এইটাই এখন আমার একটা স্বপ্ন, যে ওই দিন হয়তো সবাই আবার আমাকে দেখবে, জানবে, সবাই বলবে যে এই মেয়েটাই কি সেই মেয়েটা, যে ওই তো সে, মানে এইভাবে কেউ আমাকে চিনুক, আমাকে নিয়ে আবার সবাই এইভাবে মানে উঠুক, এটাই আমি চাই। মানে আমার স্বপ্নটা হচ্ছে এরকম, চমৎকার। কিছু একটা করতে চাই। ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিনগুলোতে কিভাবে কাটে? ঈদের দিন আসলে আমি বাসায় একাই থাকি। তো যখন ঈদের দিনটায় আমি বিকেলের দিকে একটু বের হই, বের হয়ে দেখা যায় আমি পথ শিশু যারা থাকে ওদের সাথে যাই একটু সময় কাটাই। আবার ওই যে এতিমখানাটা আমি যেখানে ছিলাম, ওই জায়গাটায় আমি যাই, ওদের সাথে যাই একটু কথা বলি, কারণ আমার তো ঘুরতে যাওয়ার মতো ওরকম টাইম নেই। আর এবার ঈদে ওরকম মার্কেট টার্কেটও করিনি, অসুস্থ ছিলাম। তো এটাই আমার করা হয়। আর আমি যে বাসায় থাকি সবাই চলে যায়, যার যার বাড়িতে চলে যায়। তা আমি একাই থাকি, আমার ওইভাবে সময় কাটানো হয় না। আর দেখা যায় আমি ওরকম ফ্রেন্ড সার্কেল নাই। আমি নিজে থেকেই কথা বলি না কারোর সাথে, যে ফ্রেন্ড সার্কেল কি লাভ, সবাই আসলে বিশ্বাসঘাতকতাই করে, কেউ ওইভাবে বিশ্বাসের মর্যাদাটা রাখে না। এই জন্য আমিও কারোর সাথে মিশি না। আমার মনে হয় যে মিশবো তো ঝামেলায় পড়বো। মামা বাড়িতে কখনো যাওয়া হয় না? মামা বাড়িতে যাওয়া হয় না, বাট আমার মার কবরটা পর্যন্তই আমি যাই। কবরটা দেখে আবার চলে আসি যখন অনেক খারাপ লাগে। আমার মামার বাড়ি থেকে কবরস্থানটা অনেকটা দূর। অনেকটা দূর বলতে, কবরস্থান থেকে যদি আমি হেঁটে যাই 40 থেকে 50 কদম হাঁটলে। কিন্তু আমি আমার মামার বাড়ি পর্যন্ত যাই না, আমি কবরস্থানটায় যাই, ওখানে গিয়ে কিছুক্ষণ বসে থেকে ওখান থেকেই আবার ব্যাক করি আমি। কিছু বোকার মতো প্রশ্ন করতে ইচ্ছে করছে। মানে ওর জায়গাটায় আমি গল্প শুনতে শুনতে নিজেকে চিন্তা করছিলাম। আমার এখন এরকম হয় যে আমি যখন বাড়িতে যাই কিংবা আমি হঠাৎ করে ঘুমোচ্ছি, বাজে একটা স্বপ্ন দেখেছি এবং তখনই মনে পড়ে যে মার কাছে গিয়ে একটু ঘুমাই। মার কাছে গেলে হয়তো থাকে না, বাচ্চাদের যেটা হয় শিশু সুলভ যে আচরণটা, যে ভয়টা পাচ্ছি সে ভয়টা হয়তো পাবো না। অনেকবারই হয় যখন সেন্স ফিরে আসে তখন মনে হয় না আমি তো অনেক বড় হয়ে গেছি, এখন এসব কি চিন্তা করছি। তো আপনার কখনো এরকম হয় যে রাতের বেলা যখন দেখা গেল হঠাৎ করে ঘুম আসছে না বা কোনো একটা দুঃস্বপ্ন দেখেছেন, তখন মনে হয় না যে কাউকে গিয়ে একটু কারো কাছে শেল্টার নেওয়া দরকার, বা কাউকে একটু নিজের কথাগুলো বলার দরকার, সে বাবাই হোক বা মাই হোক? ওই সময়টাতে কি ফিল করেন? আমার মধ্যে আসলে এটা কাজ করে, আর আমি যে কোনো পরিস্থিতিতেই পড়ি, আমার না আমার মা কথাটা খুব বেশি মনে পড়ে। কিন্তু আমি কখনো আমার স্টোরিগুলা কাউকে বলি না, খুব কম মানুষই জানে, খুব কম। আমি কখনোই আমার ঘটনা কাউকে বলি না, অভ্যাস হয়ে গেছে। মানে ছোটবেলা থেকে ওইভাবে পাইনি তো, যে আমি ভয় পাইছি আমি দৌড়ায় যায় কাউকে বলছি, বা আমার একটা জিনিস ইচ্ছে হয়েছে কাউকে বলছি, ওইভাবে তো বড় হইনি, ওইভাবে কাউকে পাশে পাইওনি। এই জন্য এই অভ্যাসটা এখন আর শেষ একটা প্রশ্ন করে আজকের অনুষ্ঠানটা শেষ করব। যারা আপনার বয়সী আছে, 21 বছর বয়স, 22 বছর বা 18 বছরের বয়স, যারা অতি সহজেই জীবনে অনেক বেশি পরিমাণে পেসিমিস্টিক হয়ে যায়, লাইক ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, ড্রাগের দিকে চলে যায়, অন্যায় চলে যায়, বিপথে কুপথে চলে যায়, ইভেন সুইসাইড পর্যন্ত করে, এদের জন্য আপনার কি বলার আছে? আসলে এদের সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই। হ্যাঁ, জীবনে কষ্ট থাকবে, আনন্দও থাকবে, কিন্তু আমরা যখন আনন্দটা করি, কষ্টে পড়লে আমাদের মনে হয় যে আনন্দের সময়টা অনেক খুব কম ছিল, কষ্টটাই হয়তো বেশি। আসলে ধৈর্য ধরতে হবে। আমি খারাপ হয়ে গেলে কিন্তু যাওয়া যায়, কিন্তু খারাপ পথটা বেশি দিন থাকে না, খারাপটা খারাপই থেকে যায়। আর খারাপ পথে একবার চলে গেলে ওখান থেকে ফিরে আসতে অনেক
কষ্ট হয়। কেউ কেউ ফিরতে পারে, কেউ পারে না, খুব কম মানুষই আসে ফিরে। তো খারাপ পথে যাওয়ার দরকার নেই, জীবনে আসলে ইচ্ছাগুলো সুন্দরভাবে দেখে নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজায় যে না আমি এইভাবে চলবো। যদি কেউ ইচ্ছা করলে, ইচ্ছার উপরে কোনো কথাই নেই, মানুষ ইচ্ছা করলে সব পারে। এক্স্যাক্টলি, এই কথা থেকেই ধরেই শুধু একটা কথাই বলতে চাই প্রিয় শ্রোতা, ইচ্ছে করলে সবাই পারে। আজকে এই যে বিনিকে এখানে আমি উপস্থাপন করেছি, এই বিনি এমন কেউ না যে বিনি আপনি হতে পারবেন না। এই বিনি সমাজের 1,00,000 মানুষের মধ্যে আলাদা করে চেনা যায় এমন বিনি না। এই বিনির জীবনের এমন কোনো অর্জন নেই যে অর্জনটাকে পত্রিকার পাতায় মোটা করে ফলাও করে প্রচার করা হবে। এই বিনির এমন কোনো সাকসেস স্টোরি নাই যে সাকসেস স্টোরিটা 8-10টা মানুষকে বা 8-10টা পরিবারকে নতুন করে ভাবাবে। এই বিনি আপনার মতোই সমাজের খুব সাধারণ একজন বিনি, কিন্তু এই বিনির সর্বশ্রেষ্ঠ অর্জন হচ্ছে এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সে জীবনে বেঁচে থাকার স্বপ্ন দেখেছে। তার সামনে খুব সুন্দর করে স্বপ্ন আছে, সে কখনো বিপথে যায়নি এবং প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত সমাজে একজন সুস্থ মানুষ হয়ে বেঁচে থাকবার। এই বিনি আপনার দ্বারা হওয়া সম্ভব, এবং সম্ভবটাই আমরা হ্যালো 8920 তে প্রচার করি। বারবারই আমি একেবারেই বিপক্ষে। আমি ছোটবেলা থেকেই দেখেছি এমন সব জীবনী আমাদেরকে পড়ানো হতো। রাজা রবার্ট ব্রুসের গল্প পড়ানো হতো, অধ্যবসায়ের গল্প আপনারা পড়েছেন, আরো অনেক অনেক গল্প পড়ানো হতো, যাদের উদাহরণ আমাদের লাইফে দেয়া হয় যে এটা করে তারা মহাত্মা গান্ধী হয়েছেন, এটা করে অমুক হয়েছেন, এটা করে অমুক হয়েছেন। এই মানুষগুলো সমাজে কোটি কোটি মানুষদের মধ্যে ফিউ, এবং এরা খুবই এক্সেপশনাল কখনোই জীবনের জন্য এক্সাম্পল হতে পারে না। কারণ আমি চাইলেই জীবনে এত বড় মাপের মানুষ হতে পারবো না, কিন্তু আমি চাইলেই বিনি হতে পারি, আমি চাইলেই এরকম সৎ মানুষ হতে পারি। এই জন্যেই আমাদের হ্যালো 8920 আসল গল্পকার এরাই, এই সমাজের সাধারণ মানুষ, বিনির মতো মানুষ। আমরা যদি বিনির মতো মানুষ হতে পারি তাহলে আমরা বলতে পারবো আমাদের এই খুশির দিনগুলো, আনন্দের দিনগুলো, ঈদের দিনগুলো, এগুলো সঠিক অর্থেই যথার্থভাবে আমাদের কাছে ধরা দিয়েছে। আমরা আজকে শেষ করতে চাই প্রিয় শ্রোতা, আপনারা সবাই অনেক ভালো থাকবেন। একটা গান শুনতে ইচ্ছে করছে ওর এই গল্পটা শোনার পরে, যদিও এই গানটা শুধু শোনার জন্যই শোনা, ওর জীবনটা এর চেয়ে অনেক বেশি সুন্দর হবে আমরা সেই প্রত্যাশা করি। আর বিনির জন্য সবাই আপনারা দোয়া করবেন। বিনি আমাদের যে সকাজে ফ্যামিলি, আমাদের স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস, সেটা ফার্ম গেটে, ওখানকার একজন স্টুডেন্ট। আমি আমার জায়গা থেকে বিনির জন্য চেষ্টা করব ভালো কিছু করার জন্য। আপনারা সবাই অনেক ভালো থাকুন। আজকের মতো আমি শেষ করছি। বিনিকে ধন্যবাদ জানিয়ে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি।